সুধীবৃন্দ আসসালামু আরম্ভ করতে আলাইকুম। পারেন। জি, সুধীবৃন্দ আসসালামু আলাইকুম। অন্যান্য দিনের মতো আমরা আজকেও শুরু করছি আমাদের বিসিএফ এর লাইভ টক শো। এবং আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনজন অতিথি আমাদের সাথে যুক্ত হওয়ার কথা। এখন পর্যন্ত আমরা দুজনকে আমরা সাথে পেয়েছি। সুলতান আহমদ, জনাব সুলতান আহমদ, যিনি প্রাক্তন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ন্যাশনাল ব্যাংক, উনি আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর শাহ আহসান হাবিব, যিনি আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের ডাইরেক্টর রিসার্চ। আমরা আমাদের সাথে আশা করছি যে আরো একজন আমাদের অতিথি যুক্ত হবেন এবং আমাদের সাথে সভাপতি, আমাদের যে বিসিএফ এর সভাপতি কানাডা থেকে, ওনার সুবিধা মতো যুক্ত হবেন, যেহেতু ওনার শরীরটা ভালো যাচ্ছে না, সুতরাং উনি যদি ভালো ফিল করেন তাহলে আমাদের সাথে যুক্ত হবেন। আজকের আমাদের যে আলোচনার যে বিষয়বস্তু, যে টাইটেলটি আমরা দিয়েছি, সেটি হচ্ছে যে আসলে আমরা সমৃদ্ধ গ্রামীণ অর্থনীতি বা সমৃদ্ধ কৃষির কথা বারবার বলছি, কিন্তু এই সমৃদ্ধ কৃষি যদি আমরা দেখতে চাই বা সেটি যদি আমাদের দেশে আমরা বাস্তবায়ন করতে চাই, যে বিষয়টি একেবারেই ওতপ্রোতভাবে সম্পৃক্ত সেটি হচ্ছে যে এটির অর্থায়ন গুলো কিভাবে হবে, বিশেষ করে আমাদের কৃষকদেরকে আমরা কিভাবে অর্থায়নের জায়গাটা বা কিভাবে তাদেরকে রিসোর্সের সাথে সম্পৃক্ত করতে পারবো। কারণ যে আলোচনাটি আমরা অনেকদিন ধরে করে আসছি, যে যদিও সরকার, এই কৃষি বান্ধব সরকার অনেকভাবে কৃষকদেরকে সহযোগিতা করছে, ইভেন অনেক রকম দিচ্ছেন, তারা অ্যালটমেন্ট দিচ্ছেন কৃষি ঋণের জন্য, কিন্তু আমাদের ব্যাংকগুলো তাদের সুবিধার কথা বিবেচনা করে তারা সাধারণত বড় ঋণগুলাকে তারা বেশি গুরুত্ব দেন এবং ছোট ব্যাংক ঋণগুলোতে তারা খুব বেশি উৎসাহিত হন না, এই কারণে যে তাদের এটিতে হয়তো ব্যয় হয়তো বেশি বেড়ে যায় বা অন্যান্য বিষয়গুলো বিবেচনা করি হয়তো তারা এই দিকটাতে তেমন গুরুত্ব দেন না। কিন্তু একই সাথে এটিও গুরুত্বপূর্ণ যে আমরা যদি আমাদের কৃষকদেরকে যদি আমরা অর্থনৈতিক যে লিঙ্ক গুলো আছে সেটির সাথে যদি সমন্বয় করতে না পারি, তারা যদি প্রাতিষ্ঠানিক অর্থায়নের মধ্যে ঢুকতে না পারে, তাহলে তারা এন্টারপ্রেনার হিসাবে গড়ে উঠবে না। এবং সেটির কিন্তু লক্ষণ আমরা অনেক জায়গায় দেখছি যে আমাদের নতুন প্রজন্ম কৃষি থেকে সরে যাচ্ছে, কৃষি জমিগুলো কৃষকরা বিক্রি করে দিচ্ছে, সেটি চলে যাচ্ছে শহুরে যোদ্ধারদের হাতে। এবং আস্তে আস্তে কিন্তু আমাদের যে সফলতা কৃষি ক্ষেত্রে, বিশাল এক সফলতা যে আমরা একটা স্বনির্ভর কৃষি অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি, সেটি কিন্তু আবার ঝুঁকিপূর্ণ হয়ে যাবে যদি আমাদের কৃষক সমাজকে বা আমাদের নতুন প্রজন্মকে আমরা ধরে রাখতে না পারি। তো আজকে সেই জায়গাটাই আসলে আমরা আলোচনায় গুরুত্ব দিচ্ছি যে কিভাবে আমরা যে সরকার যে অর্থনৈতিক বরাদ্দগুলো কৃষকদের জন্য রাখছে, সেটিকে আমরা কিভাবে কৃষকের কাছে পৌঁছাতে পারবো। কারণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে ব্যাংকিং সিস্টেমে যখন আমরা এই অর্থায়নের কথা বলি, ব্যাংকের কিন্তু অনেকগুলো গ্যারান্টি, অনেক দলিল কাগজপত্রের প্রয়োজন হয়, কোলাটেরাল গুলোর দরকার হয়, যেটি আসলে অপ্রাতিষ্ঠানিক ভাবে যে কাজ করতে যে আমাদের কৃষকরা, তারা আসলে এত ফর্মালিটিস বা এত ডকুমেন্ট তাদের পক্ষে দেওয়া ডিফিকাল্ট। কারণ কৃষকের ছেলের নামে তো আর জমি থাকে না বেশি ক্ষেত্রে। নতুন প্রজন্ম যদি কাজ করতে আসে, তাহলে বাবা হয়তো তাকে সেইভাবে সহযোগিতা নাও করতে পারে। এই যে একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটিকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমি শুরু করব আমাদের সম্মানিত অতিথি সুলতান আহমদ স্যারকে দিয়ে, যিনি আসলে নিজের অভিজ্ঞতা থেকে আমাদেরকে বলবেন যে একটা সময় যখন উনি ময়মনসিংহে চাকরি করেছেন, তখন সেখানে যে মৎস্য যে বিপ্লবটি গড়ে উঠতেছিল, ঠিক সেই সময় কিভাবে উনি মৎস্য চাষীদেরকে কোন রকম কিভাবে অর্থায়ন করেছিলেন, অথবা কোলাটেরাল ফ্রি কোনো অর্থায়ন করেছিলেন কিনা এবং সেটা কিভাবে করেছিলেন, এই গল্পটি দিয়ে আসলে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব। আমি জনাব সুলতান আহমদ স্যারকে একটু অনুরোধ করব যে আপনি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন যে আপনার ওই সময়ের অভিজ্ঞতাটি। জনাব সুলতান আহমদ। সুলতান আহমদ স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, একটু আগে লাইনে ছিলেন, কোনো কারণে আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে?
আচ্ছা, যদি আপনার নেটওয়ার্কটা খারাপ হয় তাহলে আপনি আপনার ছবিটা ভিডিওটা অফ করে দেন। আপনি শুধু মানে যখন আবার ভালো হবে তখন আবার ভিডিওটা দিতে পারেন। ধন্যবাদ। আপনি আপনার ভিডিওটি অফ করে দেন, তাহলে বোধহয় আমরা আপনার কথাটা শুনতে পারবো। আপনার এই নেটওয়ার্কটা আমরা ভালো পাচ্ছি না। জি, এবার বলেন। হ্যাঁ, হ্যালো হ্যালো। জি জি, এবার শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, একটু একটু আচ্ছা, হ্যাঁ, আপনি আপনার কিছু বলে ফেলছেন, যারা বিজ্ঞ ডক্টর শাহ এমডি হাসান সাহেব সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, আরম্ভ করছি। আপনি যে বলছিলেন যে ময়মনসিংহে আমি যখন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ম্যানেজার ছিলাম, যে সুলতান ভাই, আমরা শুনতে পাচ্ছি না আপনার। আপনি কি আবারও কানেক্ট করবেন নিজেকে, যে অথবা আপনার ভিডিওটা অফ করে দেন, কারণ আমরা ফ্রিকোয়েন্সিটা অত ভালো না বোধ হয় আপনার ওখানে। সালের দিকে আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। ওকে, আসসালাম ভাই, আমরা আসলে ওনার কাছে হয়তো আবার হয়তো যুক্ত হবেন সুলতান আহমদ সাহেব। ওনার কাছ থেকে আমরা ওনার অভিজ্ঞতা থেকে শুনবো। তো এই যে আমি যে বিষয়টি বললাম যে আমাদের কৃষকদেরকে অর্থনৈতিক যে লিঙ্ক গুলো আছে সেটাতে কানেক্টেড করা বা অর্থনৈতিক সহযোগিতা প্রদানের যে বিষয়গুলো আছে, জি, সেই জায়গাটি আসলে আপনি অনেকদিন ধরে কমোডিটি মার্কেটের কথা চিন্তা করছেন যে বাংলাদেশে আমাদের একটা কমোডিটি মার্কেট হওয়া দরকার। এই কারণে তাহলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যেমন বাড়বে, কৃষক তার ন্যায্য মূল্যটি পাবে। আমাদের আশেপাশের অনেক দেশই এই কমোডিটি মার্কেটটি চালু হয়েছে বা তারা চালু করেছে। আমরা এখন এর থেকে অনেক পিছিয়ে আছি। এবং সেই জায়গাটিতে এটি কতটা গুরুত্বপূর্ণ আসলে যে কৃষকদেরকে অর্থনৈতিক প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক ঋণের সাথে সম্পৃক্ত করা। হ্যালো, জি, সুলতান ভাই, এখন 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 ক্লিয়ার আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার গল্পটি আমরা আগে শুনি, বলেন। হ্যাঁ, ওখানে যখন আমরা অ্যাকচুয়ালি ময়মনসিংহে তো ফিনান্স করার মতো অন্য কোনো সেক্টর ভালো ছিল না। হ্যাঁ, কমার্শিয়ালি আমরা যেহেতু আমরা ওইখানে ফিনান্স করতে হবে আমাকে টার্গেট দিয়েছিল, তখন আমি চিন্তা ভাবনা করে কতগুলো ভালো এন্টারপ্রেনিয়র পেলাম, যেমন সাজ্জাদ সাহেব, কামরুজ্জামান সাহেব এবং রকুনুদ্দিন তালুকদার, স্বপন সাহেব সব মিলে আমরা তখন আস্তে আস্তে ফিনান্স করা শুরু করলাম। মাছের উপরে ফিনান্স করা সাধারণত কমার্শিয়াল ব্যাংক মাছের উপরে ফিনান্স করে নাই সাধারণত, বিশেষ করে প্রাইভেট ব্যাংক। আমরা একটা রিস্ক নিলাম, রিস্ক আমরা আমি আমার হেড অফিসকে বুঝাইতে পারলাম আপনি আপনার ভিডিওটা অফ করে দেন, তাহলে আমরা আপনার কথা শুনতে পাবো।
আচ্ছা, আবারও বোধহয় আমরা তাকে লাইনটি হারিয়েছি। যাই হোক, মানে আমার সাথে সুলতান ভাইয়ের যে কথাটি হয়েছিল, যে গল্পটি আমি শুনেছিলাম, ওনার কাছ থেকে আরো বিস্তারিত শুনবো। উনি যেই প্রক্রিয়াতে আসলে তখনকার মৎস্যজীবীদেরকে ঋণ দিয়েছিলেন, সেটি হচ্ছে যে প্রোডাক্ট হাইপোথেটিকেশন এর মধ্যে দিয়ে উনি এটা করেছিলেন, যে কৃষকের যে খামারে যে মাছ আছে বা ইয়ে আছে সেটার একটা ভ্যালুয়েশন করে ওইটার উপরে ভিত্তি করেই আসলে উনি অর্থায়নের ব্যবস্থা করেছিলেন। আমরা সেই গল্পটি আরো শুনবো। যাই হোক, আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে আসলে আমরা যদি একটা আমাদের এই গ্রামীণ সমৃদ্ধ অর্থনীতির কথা বলি বা কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করতে চাই, আবার কমোডিটি মার্কেটের যে আলোচনাটি শুরু করেছিলাম সেটিকে যদি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তাহলে এটি কতটা গুরুত্বপূর্ণ যে আমাদের কৃষকদেরকে অ্যাক্সেস টু ফাইন্যান্স। হ্যাঁ মুর্শিদ ভাই, আমরা ট্রেডিশনালি যেভাবে ফাইন্যান্স করছি, মানে ইনফর্মাল স্ট্রাকচারে যেভাবে ফাইন্যান্স করছি, সেক্ষেত্রে যে বড় বড় শুধুমাত্র লোন মানে তো লোন ঠিক না। লোন মানে যদি লোন হতো তাহলে হয়তো ট্রেডিশনাল অ্যাপ্রোচটা তাই, কিন্তু আমি শুধু টাকা দিলাম, এবার ইউজিং দ্য মানি, আপনি টাকাটা ফেরত দিলেন। তো কৃষকদের জন্য যদি ওই অ্যাপ্রোচটা চিন্তা করি, এখন কিন্তু আমরা সেটার মধ্যেই আছি। হয়তো আগে মানুষের কাছ থেকে নিতাম, একটা ইনস্টিটিউশনাল পর্যায়ে গেছি। বাট কথা হলো, আমি লোন কেন দিচ্ছি, আমি কৃষককে লোন কেন দিচ্ছি? আমি দিচ্ছি মানে তাকে মার্কেটের সাথে সম্পৃক্ত করছি, ইকোনমির সাথে সম্পৃক্ত করছি। আমি একজন মাছের চাষিকে ঋণ কেন দেবো, আমি একজন বড় বিগ ফার্মারকে কেন লোন দেবো? আমি ইকোনমির সাথে, সিস্টেমের সাথে তাকে সম্পৃক্ত করছি, পৃথিবীর সবার সাথে সম্পৃক্ত করছি। এখন যদি আমরা এটার নাম শুধুমাত্র রাখি যে আমার টার্গেট হলো শুধুমাত্র আপনার হাতে টাকা তুলে দেওয়া, তাহলে অনেকে কিন্তু মনে করবে যে আমার এগ্রিকালচার, আমি যে এই যে এত ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের কথা বলছি, যে কমিউনিটি মার্কেটের কথা বলছি, প্রবাবলি দিজ আর কাইন্ড অফ আনইউজুয়াল এক্সপেন্সেস। কারণ আমি তো টাকা দিব, আপনি কি করেন করেন, টাকাটা ফেরত নিব। এটা যদি হয়, তো প্রথমে আমরা কি ওনার কাছে শুনে দেন, শুড আই কাম ব্যাক? জি জি সুলতান জি ভাই, সুলতান ভাই, আপনি আপনি কন্টিনিউ করেন বলেন। প্লিজ। হ্যাঁ, তারপরে আমরা আমাদের ন্যাশনাল ব্যাংকে তখন ভালো একজন এমডি ছিলেন, আমিনুজ্জামান সাহেব। মাছের উপরে ফিনান্স করতে গেলে অনেকগুলো সমস্যা ছিল। এক নাম্বার হচ্ছে যে আমরা যে যে গুডসের উপরে দিই, ওই গুডসটাকে আমরা হাইপোথিশন করতে হয় লেটার অফ হাইপোথিশনের মাধ্যমে, এবং ইন্স্যুরেন্স করতে হয়। যেহেতু মাছের একটা জীবন আছে, এটা ইন্স্যুরেন্স করা যায় না। এগুলার জন্য প্রথম দিকে আমাদেরকে খুব কষ্ট করতে হয়েছে। আমরা হেড অফিসের অ্যাপ্রুভাল নিয়ে একটা সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, আমরা উইদাউট ইন্স্যুরেন্স আমরা ফিনান্স করবো। আমরা অনেকগুলো ইয়ের সাথে ইন্স্যুরেন্স কোম্পানিকে বললাম না, আমরা মাছের উপরে কোনো ইন্স্যুরেন্স করবো না। তারপরে আমরা আরম্ভ করলাম, আমরা ভালো এন্টারপ্রেনিয়র পেলাম, বিশেষ করে কামরুজ্জামান এবং সাজ্জাদ সাহেব, এরা খুব, এবং রুকনউদ্দিন তালুকদার, স্বপন, এরা খুব ভালো এন্টারপ্রেনিয়র। হ্যাঁ, এরা অনেক পরিশ্রম করে অনেক দূরে দূরে ওরা মাছের প্রজেক্ট নিলেন, আমরা আরম্ভ করলাম। একটা সুবিধা হচ্ছে যে কি, মাছের প্রজেক্টের উপরে যদি আপনি নলেজ না থাকে তাহলে আপনি ফিনান্স করতে পারবেন না। আপনি যদি লোনটাকে এট এ টাইম ডিসবার্সমেন্ট করে দেন, তাহলে তারা ফান্ডটা ডাইভার্ট করে দিবে। হ্যাঁ, ফান্ড ডাইভার্ট করার সুযোগ থাকে আর কি। আমরা যেহেতু আমি এর উপরে খুব ইন্টারেস্ট ছিল, আমি এটা নলেজ গ্যাদার করলাম যে প্রথম দিকে যে ওরা যে জলাশয় উপরে সে প্রজেক্ট নিয়েছে এবং যে পুকুরগুলোর উপরে প্রজেক্ট করেছে, প্রথম ওরা পুকুরগুলোকে খুব সুন্দরভাবে মাছ উপযোগী করার জন্য বিভিন্ন ভাবে টেকনিক অ্যাপ্লাই করার পর যখন মাছের পানি দিয়ে মাছের পোনা দিবে, আমরা পোনার জন্য অনেক কম টাকা লাগে, আমরা সামান্য টাকা ডিসবার্সমেন্ট করলাম। প্রথম দিকে মাছের খাদ্য কম লাগে, মাছের খাদ্যটা লাগে শেষের 2-3 মাসের মধ্যে আর কি। 80% ফিনান্সটা শেষের দিকে করা। সুবিধা হলো আমি শেষের দিকে 3 মাস ফিনান্স করা এট এ টাইম আমি টাকাটা মানে নিয়ে আসতে পারে, মাছটা বিক্রি করার পর ব্যাংকে টাকা জমা দিয়ে দেয়, অ্যাডজাস্ট হয়ে যায়। রিয়েলি এটা ভালো ফিনান্স। এবং আপনি যদি সুন্দর অল ক্রেডিটে, এটা সুপারভাইজ ক্রেডিট, যদি ভালোভাবে সুপারভাইজ করা যায় এটা ভালো। আমরা 1 টাকাও আমাদের ক্লাসিফাইড হয় নাই, আটকে নাই আমাদের ময়মনসিংহ এরিয়া। এখন কি হয়েছে আমি জানি না, আমার সময় আমরা টাকা দিয়েছি, পুরো টাকা চলে আসছে। আমরা একটা লোকের 5 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছিলাম, সে 7-8 কোটি টাকা মাছ বিক্রি করার পর তার প্রফিট 3 কোটি টাকা হয়েছে, আমাদের 5 কোটি টাকা দিয়েছে। এটা তখন 1 কেজি মাছ প্রোডাকশন করতে, এটা এফসিআর বলা হয় আর কি, মিনিমাম 2 কেজি খাদ্য খাওয়ালে 1 কেজি মাছ প্রোডাকশন হয়। তখন 2 কেজি খাদ্যের দাম ছিল 12-13 টাকা কেজি ছিল ফিডের দাম, 25 টাকা যেত খাদ্যে, 5-6 টাকা যেত মাছের ফোনা এবং এস্টাবলিশমেন্টে, মোট 35,000 টাকা
আপনার ইনভেস্টমেন্ট করলে 1 কেজি মাছ পাওয়া যেত। 1 কেজি মাছ তখন 50 থেকে 55 টাকা বিক্রি করা হইতো আর কি। প্রতি কেজিতে 20 থেকে 25 টাকা প্রফিট করতেন, অর্থাৎ এটা বিশাল একটা প্রফিট। অর্থাৎ এটা দেওয়ার পর আমরা মোটামুটি এখানে একটা বিপ্লব হয়ে গেল, বিপ্লবে বলা যায়। হ্যাঁ, প্রচুর লোক আমাদের কাছে আসলো, 5 লাখ 10 লাখ 20 লাখ আমরা দিলাম। তো মর্গেজের ব্যাপারে একটা কথা আছে, অনেকের কাছে হচ্ছে প্রপার্টি থাকে না। একটা শিক্ষিত ছেলে আসলো, সে এগ্রিকালচার ইউনিভার্সিটি পাশ করে ফিশারিজ উপরে সে ডিগ্রি নিয়ে আসলো, কিন্তু আমরা মর্গেজের আহ, জি হাসান ভাই, আমরা মনে হয় যে আপনার জায়গায় আবার একটু কন্টিনিউ করি। জি, শিওর শিওর। হ্যাঁ, তো অ্যাপ্রোচটা কিন্তু হলো ক্রেডিট প্লাস অ্যাপ্রোচ। তো ক্রেডিট প্লাস যখন হয়, যে আপনি দুই দিক থেকে বলছি, একটা হলো যে পলিসি পার্সপেক্টিভ থেকে, ওভারঅল পলিসি পার্সপেক্টিভ। আমার উদ্দেশ্য কিন্তু শুধু লোন না, কারো কোনো ইকোনমির উদ্দেশ্য শুধু লোন না যে আমি মানুষের হাতে টাকা তুলে দিব। যদি শুধুমাত্র লোনের উদ্দেশ্য হয়, তাহলে ইনস্টিটিউশন লোনের কথা ভাববে, সে টাকা রিকভার করবে, কিভাবে করবে না করবে, এত ইনফ্রাস্ট্রাকচার কেন তৈরি করতে হবে। কিন্তু আমরা যখন এই লোনটাকে গ্রোথের সাথে লিঙ্ক করতে চাই। জি সুলতান ভাই, আপনি কন্টিনিউ করেন প্লিজ, প্লিজ। জি প্লিজ। হ্যাঁ, ডিস্টারবেন্সটা কোথায়? আপনি আপনার ভিডিওটাকে অফ হ্যাঁ, করে দেন, আপনার নেটওয়ার্কটা বোধহয় বেশি ভালো না, আপনার একটু ভিডিওটা এরপরে আমরা অফ করে। টাকা দেওয়া শুরু করলাম, টাকা হ্যালো, হ্যাঁ, সালামালাইকুম মনোহর ভাই। এরপরে আমরা দেওয়া শুরু করলাম, খুব সাকসেসফুলি করেছে। হ্যালো, জি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি জি জি, শোনা আচ্ছা, যাচ্ছে। থ্যাংক ইউ, ক্যারি অন, থ্যাংক ইউ। ডিস্টার্ব জি হচ্ছে। জি, সুলতান ভাই বলেন, আপনি বলেন, সুলতান ভাই বলেন। এরপরে এখন যদি আপনাকে এটাকে ফ্যাক্টরাইজ করতে হয়, আমরা তো ময়মনসিংহে দিয়েছি এবং টোটাল মাছের মানে হয় ময়মনসিংহে একটা বিশাল অংশ সারা দেশে সাপ্লাই দেয় আর কি, বিশেষ করে কম দামের মাছ, বিশেষ করে পাঙ্গাস, তেলাপিয়া। হ্যাঁ, এখন অন্যান্য দামি মাছও প্রোডাকশন করে। হাওয়ার এখন এটাকে প্যাটার্নাইজ করতে হলে সহজ শর্তে লোন দিতে হবে। সহজ শর্তে লোন দিতে হলে বিশেষ করে শিক্ষিত ছেলে কে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই মৎস্য দিবস উপলক্ষে যে শিক্ষিত ছেলেরা তোমরা মাছের চাষ করো, তোমরা গ্রামে। হ্যাঁ, এটা ছড়াই দিতে হলে একমাত্র উপায় ব্যাংকের ফিনান্স করতে হবে। ব্যাংক ফিনান্স করতে হলে সরকারি বেসরকারি ব্যাংক গুলাকে আগে আসতে হবে। আগে আসতে হলে, যেহেতু একটা শিক্ষিত ছেলে, তার কাছে মর্টগেজ হওয়ার মতো প্রপার্টি থাকে না, বাবার নামের প্রপার্টি থাকে, বাবা দিতে চায় না। আবার এখন দিতে হলে এটাকে করতে হবে এইভাবে, যেহেতু আমরা এগ্রিকালচার লোন দিচ্ছি, মাছটা কিন্তু, ফিশিংটা কিন্তু পার্ট অফ এগ্রিকালচার মিনিস্ট্রি। হ্যাঁ, এটার সাবসেক্টর। এখন এগ্রিকালচার মিনিস্ট্রি থেকে যদি কৃষকদেরকে লোন দিচ্ছে ধান প্রোডাকশনের জন্য, গম প্রোডাকশনের জন্য, ভুট্টা প্রোডাকশনের জন্য, শাকসবজির জন্য, এবং মশলা প্রোডাকশনের জন্য, এখানে কিন্তু রেজিস্টার্ড মর্টগেজ নেওয়া হয়। এটা একটা আইনের মাধ্যমে সহজ মর্টগেজ সিস্টেমের মাধ্যমে যদি এটাকে ওই পার্ট করা হয়, এগ্রিকালচারে পার্ট করা হয় ফিশিং সেক্টরকে, তাহলে ওইভাবে লোন দেওয়া যায় এবং এটা সহজ হবে এবং এটা কিন্তু সিকিউরড হবে যদি ব্যাংকাররা এটাকে ভালোভাবে মনিটর করে। হ্যাঁ, টাইমলি মাছ কনসুমে কতটুকু বিক্রির সময়, মানে যারা মাছের প্রোডাকশন করে তাদের সাথে যোগাযোগ রাখবে, কোন দিন বিক্রি করবে, কিন্তু টাকাটা ব্যাংকে জমা হয়ে যাবে।
আপনার একটা পুকুরের মাছ একদিনে বিক্রি করবে, এটা যদি 2 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট হয়, বিক্রি হবে 3 লক্ষ 4 লক্ষ টাকা, এটা ব্যাংকে জমা হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে করতে পারলে ভালো হবে। আরেকটা হলো যে ইন্স্যুরেন্সের একটা, এখানে ইন্স্যুরেন্সের একটা ব্যাপার আছে। মাছের ব্যাপারে ইন্স্যুরেন্স করতে চায় না সাধারণত। এখন যদি এটা আইন করে করা হয়, এখন করছে কিনা আমি জানি না, এটা করার কথা আর কি। আপনার এটা না করলে আপনাকে রিস্কটা কভার করবে না। হ্যাঁ, রিস্ক কভার করতে হলে ইন্স্যুরেন্স করতে হবে। এবং মর্টগেজটা আমি যেভাবে বললাম, যেভাবে কৃষি লোন দেওয়া হয়, যেভাবে পোল্ট্রির উপরে দেওয়া হয়, এটা যদি মাছের উপরে এভাবে দেওয়া হয়, আপনাকে একটা স্ট্যাম্পের মাধ্যমে 300 টাকার স্ট্যাম্পের মাধ্যমে টাইটেল একটা ডিড, জমির ডিডটা ব্যাংকে জমা দিবে। এখানে রেজিস্টার্ড মর্টগেজ করা দরকার নাই। রেজিস্টার্ড মর্টগেজ করতে গেলে অনেক টাকার দরকার। এখানে জাস্ট আগের মতো, আমরা 80 সালের দিকে, আমি ব্যাংকার, আমি তখন জনতা ব্যাংকে আমি ঢুকে আমরা তখন লেটার অফ হাই পজিশনের মাধ্যমে ইকুইটেবল মর্টগেজ ক্রিয়েট করে আমরা লোন দিয়েছি। তখনকার লোনটা এই সিস্টেমে ছিল যে একটা লোকের কিছু জমি জমা আছে, জমি জমি দলিল গুলা দিবে, আর তখনকার দিনে 100 টাকার স্ট্যাম্পে একটা ইকুইটেবল মর্টগেজ ক্রিয়েট করবে। আমরা লেটার অফ হাই পজিশনের মাধ্যমে আমরা তাকে দিয়েছি, হ্যাঁ, গুডসের উপরে। আপনাকে যদি মাছটাকে গুডস ট্রিট করা হয় এবং লেটার অফ হাই পজিশনের মাধ্যমে আপনাকে এটা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এটা সহজ স্প্রেড হবে আর কি। এবং এখনকার শিক্ষিত ছেলেরা এটাকে চাষাবাদ করতে পারবে। একটা ছেলেকে 4 লাখ 5 লাখ আপনার পুকুর অনুসারে এটা একটা স্ট্যান্ডার্ড করে নিবে, এত একর জমির মধ্যে যদি মাছের চাষ করায় এত টাকা দেওয়া হবে, 1 একরের মধ্যে কত টাকা, এত ফিডের এত, এটার এস্টাবলিশমেন্ট কস্ট এত, এর মধ্যে 70% ব্যাংক লোন দিবে। যদি একটা লোকের 50 লক্ষ টাকা খরচ হয়, হ্যাঁ, এর মধ্যে সে 35 লক্ষ টাকা লোন পাবে। 50 লক্ষ টাকা খরচ হলে 35 লক্ষ টাকা লোন পাবে। এবং এই টাকা দিয়ে সে সুন্দরভাবে এটা তার ব্যবসাটা করতে পারবে এবং দেশের মাছের উৎপাদনও বাড়বে, প্রোটিনের, আমরা অ্যাকচুয়ালি দেশ উন্নতি হচ্ছে, আমাদের এখন প্রোটিনের প্রয়োজন। হ্যাঁ, আমাদের প্রোটিন ঘাটতি আছে, এখনো দেশের মানুষের প্রোটিন ঘাটতি আছে। এবং এক মাছের দ্বারাই আমরা কিন্তু গরিব মানুষদেরকে আমার মনে প্রোটিন সাপ্লাই দিতে পারি। এটা অবাক ব্যাপার যে 90 টাকা 100 টাকা কেজি সুলতান ভাই, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, যারা মানে আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কাজ করে, তারা 100 টাকা দিয়ে 1 কেজি মাছ কিনা কিন্তু প্রোটিন। ধন্যবাদ ধন্যবাদ সুলতান ভাই, আমরা আবার আসবো আপনার কাছে, আবারও ফিরে আসবো। হাসান ভাই, আমার মনে হয় যে মানে আমরা সুলতান ভাইয়ের কাছ থেকে যে জিনিসটি শুনলাম সেটি হচ্ছে যে উনি যে লোনটি তখন করেছেন বা দিয়েছেন কৃষকদেরকে, যদিও সেটি ফিশারিজ সেক্টরে, আমার কাছে মনে হয় যে ফিশারিজ সেক্টরটা সবচেয়ে কমপ্লিকেটেড। সুতরাং সেটা যদি ফিশারিজ সেক্টরে সাকসেসফুল হয়, অন্যান্য সেক্টরে সম্ভব সেটি। আরেকটি কথা উনি বলেছেন, সেটি হচ্ছে যে আসলে শুধুমাত্র আপনি যে কথাটি বলতে চাচ্ছিলেন যে শুধু টাকা লেনদেনের বিষয় না, এটাকে মনিটরিং এর একটা বিষয় আছে। উনিও যদি বলছেন যে আপনি যদি আসলে জানেন যে কোন জায়গায় আপনি কোন খাতে টাকা দিচ্ছেন এবং সেটি নেচার অনুযায়ী যদি আপনি সেটিকে অর্থায়ন করেন, যেটি উনি করেছেন, যে প্রথমে অল্প পয়সা দিয়ে হয়তো পোনা কিনেছে, তারপরে শেষের 2-3 মাস হয়তো খাদ্যের জন্য বেশি টাকা লেগেছে। এটি একটি কথা উনি বলেছেন যে আসলে আপনাকে ওই খাত ওয়াইজ আসলে টেইলর মেড চিন্তা করতে হবে। আমরা যে ইন জেনারেল একটা সবকিছুকে জেনারেলাইজ করে ফেলছি, সেটি আসলে আমাদের একটা বাধার জায়গা তৈরি হচ্ছে। আর সর্বশেষ আমার আপনার কাছে আরেকটি কথা বলবো আমি, সেটি হচ্ছে যে 2-4-5 লাখ টাকা তো আসলে একটা লোকের আইডি কার্ডের উপরই দেওয়া সম্ভব। কারণ বিদেশে যদি আমি এডুকেশন লোনের কথা বলি, অন্যান্য কথা বলি, একটা মানুষ যদি রাষ্ট্রের কাছ থেকে জীবনে 5 লাখ টাকা 10 লাখ টাকা যদি ঋণ না নিতে পারে, তাহলে তার আসলে সে আমরা এতটুকু কেন করতে পারবো না? এইবার যদি এইগুলোর উপরে যদি আপনি কথাটি বলেন এহসান ভাই। না, আমি বলছি যে ঠিকই বলছেন আপনি, খুব ভালো পয়েন্টের উপরে আপনি কথা বলেছেন। এটা হলো, এটা আমি বলবো না সুলতান ভাই, আমি আপনার কাছে আবার আসবো, একটু আহসান ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি। জি জি, থ্যাংক ইউ।
একটা হলো যে থ্যাংক ইউ আহ, 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 ইয়া মোর্শেদ ভাই, যেটা আমি বলছিলাম যে আমরা যখন ওয়েনেভার আমরা ক্রেডিট প্লাস প্লাস অ্যাপ্রোচে যখন যাব তখন একটা ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার লাগবে। এখন আপনি যে কথাটা বলছিলেন যে কোলাটারাল মর্টগেজ, বাংলাদেশে আমরা ওভারঅল ব্যাংকিং সিস্টেমটাকে এমন ভাবে দাঁড় করিয়েছি যে অ্যাজ ইফ কোলাটারালের মাধ্যমে লোন দিলে সেটা সিকিউরড হয়। ফানি জিনিস হলো আমরা কিন্তু কোনো দিনই বাংলাদেশে প্রমাণ করতে পারিনি এবং পৃথিবীর কোথাও প্রমাণিত হয়নি যে কোলাটারাল বা মর্টগেজ দিয়ে কোনোদিন টাকা ফেরত নেওয়া যায়। এর কোনোদিনই প্রমাণিত হয়নি, ঠিক আছে? আর আমাদের দেশে তো নাই, কোনোভাবেই প্রমাণিত হয়নি। আমরা জোর করে মানছি না, দিস ইজ নাম্বার ওয়ান। সেকেন্ড হলো, সুলতান ভাই একটা কথা খুব রাইটলি বলেছেন যে আমরা আসলে লোনকে সিকিউর করি কি দিয়ে। তার একটা বড় জিনিস হলো মনিটরিং। এবং আমার ইনার স্ট্রেংথটা কোথায়, যেটা উনি বলছিলেন, হি ইজ অ্যাবসলিউটলি রাইট, সেটা হলো যে যিনি এই লোনটা দেখার তদারকি করবেন, দেখবেন, উনি যেন সেক্টরটা সম্পর্কে জানেন। আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল অগ্রণী ব্যাংকের সাথে, আমি নিজে সেখানে ছিলাম, যেটাকে আমরা বলছি পার্সোনালাইজড ফাইন্যান্স। তার মানে কি, যেটা আপনিও বারবার বলছিলেন, লোন কি জেনেরিক কোনো জিনিস যে এগ্রি বললাম মানে এটার 3 মাস পরে শুরু হবে, এখান থেকে ইনস্টলমেন্ট শুরু হবে, এখান থেকে গিয়ে শেষ হবে, ক্যান ইউ ডু ইট? এখন শুধু আমরা কি বলছি জানেন, এখন আমরা যে কথাটা বলার চেষ্টা করছি একটা সিম্পল এগ্রির কথাই, ধরেন এগ্রির কথাই যদি বলেন, ফিশ আলাদা, আপনার পোলট্রি আলাদা, সব তো আলাদা বটেই। আবার আবার যখন আমরা ফিশে আসবো, তখন সেই ফিশ কুমিল্লার আলাদা, চিটাং এর আলাদা, কোন ফিশ সেটা আলাদা, তার প্রয়োজনের সাথে ম্যাচ করানো। এতটা পার্সোনালাইজড না হলে আপনার কিন্তু সেটা পারপাসটা সার্ভ করবে না। আর আপনি যখন আমরা ওভারঅল সেক্টরের ক্ষেত্রে কোলাটেরালকে কোনো গুরুত্ব দিতে চাচ্ছি না, সেখানে এগ্রিকালচার সেক্টর তো সবচেয়ে সেন্সিটিভ সেক্টর, সেখানে তো কোলাটেরাল রেজিস্টার্ড মর্টগেজ ওই দিকে পড়ে থাকার কোনো ধরনের জাস্টিফিকেশন তো নাই, কোনো ধরনের নাই। ইয়েস, লেটার অফ হাইপোথিকেশন, আইদার কোনো একটা গুডস আপনার কন্ট্রোলে থাকবে, নাকি যিনি লেন্ড করবেন তার কন্ট্রোলে থাকবে, নাকি লিয়েন ফর্মে ওই দিকে যাবেন। এই যে টেকনিকগুলো ব্যবহার করে ট্রেডিশনালি লেন্ডিং করা হয়েছে, সেই টেকনিকের স্ট্রেংথটা কিন্তু ওখানে ছিল না। স্ট্রেংথটা ছিল সুপারভিশনে, স্ট্রেংথটা ছিল হলো আপনি সেক্টরটাকে জানেন। তো যখনই আপনি যে কমিউনিটি মার্কেটের কথা বলছিলাম, ইটস অ্যান ইনস্টিটিউশনাল সেট আপ। আপনি ইনস্টিটিউশনাল সেট আপের মধ্যে জানেন ইন্স্যুরেন্সকে ওখানে আনা সম্ভব, তখন ইন্স্যুরেন্সকেও আমরা কিভাবে আনি, ইন্স্যুরেন্স কোম্পানিও তখন ওই আপনার স্পন্সরের পার্ট হিসেবে আসবে। ওই ইন্স্যুরেন্স কোম্পানি হয়তো ইডরার সাথে একটা পারমিশন নিয়ে ওই ধরনের একটা প্রোডাক্ট ডিজাইন করবে, যেটা এগ্রিকালচার সেক্টর এই ধরনের লোনকে সাপোর্ট করার জন্য দেয়া যায়। কারণ আপনি যখন কোনো ফাইন্যান্স করবেন, ফাইন্যান্স কিন্তু ধরেন আপনি একটা রেভলিউশন করতে চান আপনার এলাকাতেই, সাইকুল ভাই আপনার এলাকাতে রেভলিউশন করতে চান, সবাই মাসে ফাইন্যান্স করা থাকলো, যদি সাপ্লাই চেইন ক্রিয়েট না করতে পারেন, কয়েকদিন পরে তো দামই পাবে না কেউ, এটার সাথে। কারণ একটা চেইন তো ক্রিয়েট করতে হবে আপনাকে, ভ্যালু চেইন তো ক্রিয়েট করতে হবে। সুতরাং আপনি এই দুটো পাশাপাশি সেটা হলো লেন্ডিংটাকে স্মুথ করা, ইজি করা। আর যখন একটা ইনস্টিটিউশনাল সিস্টেম তৈরি করে ফেলবেন, দেখবেন ইনফরমেশন রেডিলি অ্যাভেলেবল, সবাই জানে কিভাবে লোন পাওয়া যায়, সবাই জানে কোন ইনস্টিটিউশন কোথায় সাপ্লাই দেয়, সবাই জানে যে কোনটাতে কোন ধরনের সিকিউরিটি ব্যবহার করা হয়। সুতরাং এই যে অ্যাজ এ হোল কমিউনিটি মার্কেট, কিন্তু মার্কেট বলতে আমরা সিস্টেম অফ সাপ্লাই চেইন। তো ওইটাকে যতক্ষণ পর্যন্ত আপনি ফাইন্যান্সিং প্যাটার্নের সাথে ট্যাগ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত ট্রু বেনিফিট অফ ফাইন্যান্সিং এটা কিন্তু নিশ্চিত করতে পারবেন না। টাকা এনশিওর করা হলো, কিন্তু রিটার্নটা এনশিওর করতে হবে। একটা হলো আপনি দাঁড়াবেন, আর একটা হলো ব্যাংকের টাকা ফেরত আসবে, তিনটা জিনিস কিন্তু একসাথে। সো এগ্রিকালচার সেক্টরের জন্য ক্রেডিট প্লাস অ্যাপ্রোচ ছাড়া কিন্তু মুভ করার জায়গা নাই, ইউ হ্যাভ টু গো ফর ক্রেডিট প্লাস অ্যাপ্রোচ। সুতরাং প্রত্যেকটা প্রোডাক্টকে আমরা কমিউনিটি মার্কেটের সাথে যোগ করতে পারি, এবং যদি রাজা যোগ না করেন তাহলে এটা শর্ট টার্মে হবে, আপনি লোন পাবেন, আর একজন পাবেন, 3জন পাবে, 4জনকে দিতে গেলে বলে মনে হবে সারপ্লাস হয়ে যাবে, কোথায় বিক্রি করবেন, বাজার নাই তো, কোথায় দিবেন, যদি না বিক্রি হয় কোথায় থেকে টাকা আসবে। সো প্রত্যেকটা জিনিসকে আপনার কমিউনিটি মার্কেটের সাথে ট্যাগ করতে হবে, না হলে এটাকে আপনি সেই স্মুথনেসটা থাকবে না, এবং কখনোই রাইট কাইন্ড অফ প্রাইসিং তৈরি হবে না। এবং যারা সবচেয়ে বেশি এফেক্টেড হবে, যারা সবচেয়ে একদম পিরামিডের নিচে আছে, যারা একদম মানে প্রডিউস করে, তারা সবচেয়ে বেশি এফেক্টেড হবে। আসাম ভাই, চ্যালেঞ্জটা কোথায় আমাদের ব্যাংকগুলো কমোডিটি মার্কেটের ব্যাপারে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলো কমোডিটি মার্কেটের ব্যাপারে আগ্রহ নিচ্ছে না কেন? কমোডিটি মার্কেটের ইস্যুটা কিন্তু খুব একটা, এটা ট্রেডিশনাল একটা ব্যাংকিং এর ডেফিনেশন আছে, মানে ইকোনমিক্স এর ডেফিনেশন আছে, সাপ্লাই ইউজ ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড। কোনো জিনিস যদি কোনো মার্কেটে না থাকে, আপনি জানেন কোনো জিনিস না থাকলে ওটা কিন্তু সাপ্লাই করে ডিমান্ডটা তৈরি করতে হয়। ওই মার্কেট সম্পর্কে কিন্তু আমাদের কোনো ধারণা নেই, কেউ জানে না, কারণ আমরা আশেপাশে যা দেখি সেটা নিয়েই শিখি। আমরা যেমন এখন স্টক মার্কেট সম্পর্কে জানছি, নেগেটিভ পজিটিভ সব জেনে শুনে শিখছি, কমিউনিটি মার্কেট সম্পর্কে কিন্তু তার ধারণা নাই। শুধুমাত্র সবাই এইটুক বুঝে বাংলাদেশের ব্যাংকাররা
যে এগ্রিকালচার সেক্টরে লোন দেওয়া মানে টাকা ফেরত আসবে না, সিএসআর করতেছি, আল্লাহ ভরসা করে দিচ্ছি, যদি আসে আসবে না আসবে না, এরকম একটা অ্যাপ্রোচ। কারণ এটার যে একটা মার্কেট হতে পারে, এটার যে একটা হিউজ সাস্টেইনেবিলিটি আছে, এটার থেকে যে আপনি এটা একটা বেনিফিশিয়াল বিজনেস হতে পারে, এবং এটার থেকে যে আমরা সবাই বেনিফিটেড হতে পারি, এই জিনিসটা তো উনি ওই ডিপে তো উনি যাবেন না। এটা তো একটা এক্সটার্নাল ফ্যাক্টর, এটা ব্যাংকের ইস্যু না। ব্যাংক মনে করে সিস্টেম থাকলে আমি তার পার্ট হব, সিস্টেম আপনি ডেভেলপ করেন, আই উইল বি পার্ট অফ দ্যাট। তো সিস্টেমটাই কিন্তু আমরা ডেভেলপ করতে পারিনি। আর কেউ যদি মনে করে, একটা ব্যাংক যদি মনে করে, ধরেন অগ্রণী ব্যাংক মনে করলো, ন্যাশনাল ব্যাংক মনে করলো যে আমি কমিউনিটি মার্কেটে ফাইন্যান্স করবো, এটা কিন্তু লং টার্ম প্ল্যান, ওকে 5-4 ইয়ার্স ডাউন দ্য লাইন ওকে করতে হবে। এত বড় লম্বা সময় ধরে কোন টপ ম্যানেজমেন্ট বাংলাদেশে ডিসিশন নেবে? আমাদের ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বড় কমপ্লেন তো এইটাই, আমরা লং টার্মে ভাবতেই পারছি না, আমরা তো ভাবি শর্ট টার্মে। কিন্তু এটা কি আমাদের আমাদের যে ন্যাশনাল 5 ইয়ার্স প্ল্যান, এগুলোর মধ্যে এই বিষয়গুলো কি আসা উচিত না? ন্যাশনাল 5 ইয়ার্স প্ল্যানে এগুলো আমরা কিছু জিনিস আমরা আনতে পারি, বাট এইটা হলো কমপ্লিটলি একটা কাইন্ড অফ ইনফ্রাস্ট্রাকচার বা এমন ডেভেলপমেন্ট যেটা রিটার্ন সামনে দেখা যায় না, একটু লম্বা সময় ধরে দেখতে হয়, ভিজিবল না। আপনি কিন্তু কোনো জিনিসে, যে জিনিসটা রিটার্ন সহজে দেখা যায় না, যে জিনিসটা ডিমান্ডে নাই, বাংলাদেশের ডিমান্ড আপনি করছেন 10টা, কমিউনিটি মার্কেটের ডিমান্ডই নাই, তো 10টার আগে 5টা তো সরকার দিবে, ও কেন কমিউনিটি মার্কেট যেটা ডিমান্ডই করে নেই সেটা দিবে? আমরা তো ডিমান্ডটাই প্লেস করতে পারিনি, আমরা কিন্তু ডিমান্ডটাই প্লেস করতে পারিনি, আমরা কি ডিমান্ডটাকে প্লেস করতে পারছি? ও তো ডিমান্ডের লিস্টেই নাই। ডিমান্ডের লিস্টে হলে না বলবে যে ঠিক আছে এটাও ভাবা যায়, আমি তো ডিমান্ডই দিতে পারিনি। হ্যাঁ, কিন্তু আপনি যে কথাটি বলছেন যে ব্যাংক চিন্তা করছে না, কারণ হচ্ছে যে যদি সিস্টেম ডেভেলপ করে তাহলে ব্যাংক এগিয়ে আসবে, এটা হচ্ছে আপনার Absolutely. কথা। তো সেক্ষেত্রে পলিসি লেভেলে এই ডিমান্ডটা দেওয়া কার কার দায়িত্ব আসলে, কে করবে? আমাদের সবার যেমন আমরা কেন কেন আমরা চাচ্ছি যে এই কনসেপ্টটাকে ফ্লোট করা, কেন আমরা চাচ্ছি ব্যাংক সহ শুরু করে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনকে ডেকে আনা, যে আপনার সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের ওখানে কমিউনিটি মার্কেট কথাটা তো বলা আছে, আপনার এটা তো আপনার এজেন্ডার পার্ট, আপনাকে তো বলা আছে এটা আপনার দায়িত্বে, তাহলে আপনি কেন ইনিশিয়েটিভ নিচ্ছেন না? এই কথাটা তো আমি বলছি না, কারণ ওনারা তো স্টক মার্কেটের বাইরে চোখ সরাতেই পারছেন না, কারণ ওখানে এত প্রবলেম বা এত কিছু নিয়ে। কিন্তু আমাকে তো সেই ইস্যুটাকে আমাকে নিউজ পেপারে হোক, মিডিয়াতে হোক, বিভিন্ন সেক্টরে হোক, আপনারা যারা সেক্টর সংশ্লিষ্ট আছেন তারা তো তুলে আনতে হবে যে দিস ইজ অ্যান ইস্যু, এটাও তো আপনার আপনার ম্যান্ডেট। তাহলে আপনি একটা অংশে 100% রিসোর্স অ্যালোকেট করছেন, আরেকটা অংশে কথাও বলছেন না, তা তো হবে না। এই অংশে তো শুরু করতে হবে আপনাকে। আমরা তো সেই ডিমান্ডটা প্লেস করতে পারছি না। আপনারা যারা এগ্রিকালচার সেক্টরের কি স্টেক হোল্ডার, যারা সম্পৃক্ত, তাদেরকেই তো কথাটা বলতে হবে। যারা এটা ট্রু আলটিমেট বেনিফিশিয়ারি, তাদেরকে কথাটা বলতে হবে, আমরা তো ডিমান্ড লিস্টে নাই। থ্যাংক ইউ। আবারও ফিরে আসবো হাসান ভাই, আমরা একটু মনোহর ভাইয়ের কাছে যাব। মনোহর হক, দর্শক আপনাদেরকে একটু পরিচয় করে দিই, উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, তার চেয়ে তো বড় পরিচয় হচ্ছে উনি বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং অনেক লেখালেখি করেন বিভিন্ন বিষয়ে। এবং আমরা আজকের আলোচনার একটা কিন্তু ফিশ বায়াসনেস আছে, আমরা একটু ফিশ করছি। তো মনোহর হক ভাইয়ের কিন্তু একটা বড় স্টেক আছে ফিশ বিজনেসে। আমার যতটুকু আমি জানি যে আমাদের যে মেকানাইজ ফিশিং, যেটাকে আমরা ব্লু ইয়াতে যেটা বলছি মেরিনে যে ফিশিং, সেই ফিশিং এর শুরুর দিকে কিন্তু বড় এন্টারপ্রেনারদের একজন হচ্ছেন আমাদের এই মনোহর ভাই। সো মনোহর ভাই, আমরা যে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি যে আমরা সমৃদ্ধ কৃষক বা আমাদের সমৃদ্ধ অর্থনীতির কথা যদি বলতে চাই, তাহলে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে ফাইন্যান্সিং এর সাথে সম্পৃক্ত করা। এবং আমাদের যে কথাটি এহসান ভাই খুব পরিষ্কার করে যেটি বললেন যে আমরা খুব ট্রেডিশনাল একটা প্রসেসের মধ্যে দিয়ে এগোচ্ছি এবং সবকিছুকে জেনারেলাইজড করে সবকিছুকে একটা ফ্রেমের মধ্যে দিয়ে ফেলে সবকিছুকে একটা জুতার মধ্যেই ঢুকানোর চেষ্টা করছি, সব পা গুলোকে। তো যেটি আসলে আমাদের এই ভিন্নতা এই এবং প্রয়োজন অনুযায়ী আসলে আমাদেরকে এটাকে টেইলর মেড করা দরকার, যেটিকে উনি পার্সোনালাইজড লোনের কথা বলেছেন। আপনার দৃষ্টিতে আমরা যদি একটু শুনতে চাই যে আপনার বিশ্লেষণটা, যে আমাদের আসলে দেশের যারা চাষি আছে, কৃষক আছে, যারা খামারি আছে, এদেরকে যদি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এই যে আর্থিক ইয়ের সাথে যে সম্পৃক্ততা, এটা কিভাবে করলে ভালো হবে বলে মনে করেন? ধন্যবাদ। মোর্শেদ ভাই, আমার কথা শোনা যাচ্ছে তো? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে মনোহর ভাই, খুব পরিষ্কার। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের আলোচনার প্রথম দিকে আমি ছিলাম। আমাদের যে ওই যে একজন ব্যাংকার ভদ্রলোক কথা বলছিলেন অ্যাবাউট দ্য ফাইন্যান্সিং ইন পার্টিকুলারলি ইন ফিশিং সেক্টর, এগ্রিকালচারের মাছ চাষ সংক্রান্ত ফিশিং এর বিভিন্ন ফাইন্যান্সিং এর প্রবলেম কিংবা ফাইন্যান্সিং সিস্টেম নিয়ে
কথা বলছিলেন উনি। আমি আপনাদেরকে কয়েকটা ডাটা তুলে ধরতে চাই। গত বছর অর্থাৎ 19 সনের যে ডাটাটা আমরা পেয়েছি সরকারের কাছ থেকে, তাতে আমরা দেখেছি যে বাংলাদেশে 1 লক্ষ টন মাছ অধিক উৎপাদন হয়েছে চাহিদার তুলনায়। এই চাহিদার হিসাবটা হয়েছে 60 মিলিগ্রাম প্রোটিন, সেই হিসাবে জনসংখ্যা ইত্যাদি ইত্যাদি দিয়ে কনভার্ট করে একটি চাহিদা এবং তার সঙ্গে উৎপাদনের একটা সম্পর্ক দেখিয়ে সরকারের পক্ষ থেকে আমাদের মৎস্য মন্ত্রণালয়ে গত বছরের ডাটা হচ্ছে 1 লক্ষ টন অধিক উৎপাদন। প্রশ্ন হচ্ছে, তাহলে এই অধিক উৎপাদনটা কোথায় গেল? বাংলাদেশ থেকে কি এটা বহির্বিশ্বে এক্সপোর্ট করা সম্ভব হয়েছে? যদি তাই না হয়ে থাকে, তাহলে এই মাছের পরিণতিটা কি হয়েছে? আজকে যে ভদ্রলোক আমাদের সঙ্গে আছেন, আমি ওনার নামটা রিকগনাইজ করতে পারলাম না, ব্যাংকার সাহেব একটা হিসাব দেখালেন যে মাছ চাষ করে এরকম একটা লাভ একসময় ছিলেন উনি 90 এবং 2000 সনেও মাছ চাষ একটা প্রধান আকর্ষণের ব্যাপার ছিল। আপনি চেনেন বোধহয় আমার বন্ধু শামসুল আলমকে, যে সে সোশিওলজির ছাত্র, কিন্তু সে নিজেকে একজন মৎস্য চাষিতে এবং মৎস্য চাষী নয়, মৎস্য চাষে তার ব্যাপক ক্ষমতা সে প্রদর্শন করেছেন। কিন্তু আজকের কনটেক্সটে মাছ চাষীদের কি অবস্থা সেটা আপনাকে দেখতে হবে। ডাটায় দেখা যাচ্ছে সরকারের লক্ষ্য আরো 3 লক্ষ টন বেশি উৎপাদন করা। আমার প্রশ্ন হচ্ছে, যাচ্ছে কোথায় এই মাছ? এই যদি অধিক উৎপাদন হয়, তাহলে এই ভার কার উপর যাচ্ছে? ওই চাষির উপর। আজকে কিন্তু চাষির যে 5 লক্ষ 10 লক্ষ টাকা ফাইন্যান্স নিয়ে চাষি কোনোভাবেই সাস্টেইন করতে পারবে না। আমি একটু আপনাকে আমার এক্সপিরিয়েন্সের কথা বলি। আমি 2008 সনে 7 সনে আমাদের ফিশ ফিড পোল্ট্রি ফিড কোনো রেগুলেশন ছিল না। মৎস্য মন্ত্রণালয়ের একটা কমিটি করা হয় প্রাইভেট সেক্টরকে নিয়ে। আমি সেখানে আমাদের মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করেছিলাম। তা আমাদের একটা পোল্ট্রি ফিড পলিসি করার জন্য, তারপরে সেটা একটা অর্ডিন্যান্স জারি করা হয়েছিল 7 সনে। দুর্ভাগ্য বিষয়ে 9 সনে এসে সেই অর্ডিন্যান্সটার 7 অথবা 8, আমি ক্যানট রিমেম্বার এক্স্যাক্টলি, 9 সনে এসে সেই অর্ডিন্যান্সটা রেটিফাই হলো না। 11 সন পর্যন্ত লাগলো নতুন অর্ডিন্যান্স আসতে। 11 সনের পরে তার রুলস রেগুলেশন করে আসছে 13 সন। আমি এই গল্পটা এই জন্য আপনাদেরকে জানাচ্ছি যে বাংলাদেশ থেকে বিদেশে মাছ রপ্তানির প্রধান অবস্ট্রাকশন হচ্ছে এর কোয়ালিটি। আমাদের মাছের কোয়ালিটিটা আমরা এই ধরনের সার্টিফাই করতে পারি না যে আমাদের মাছ আন্তর্জাতিক মানসম্পন্ন। এর অনেকগুলো প্রধান কারণ হচ্ছে যে রেগুলেশন গুলো করা হয়েছে তা মনিটরিং করার জন্য উৎপাদন পর্যায়ে অর্থাৎ জেলা পর্যায়ে কিংবা উপজেলায় পর্যায়ের কোনো স্ট্রং মনিটরিং ব্যবস্থা নাই। ফিডের ক্ষেত্রে তো অ্যাবসলুটলি নাই। এবং আমরা সবাই জানি যে আমাদের কতগুলো আনকনভেনশনাল ফিড প্রস্তুতকারী সৃষ্টি হয়েছে, যারা নানান রকমের আহ কি বলবো, অগ্রহণযোগ্য আহ, জিনিসপত্র ব্যবহার করছে। যেমন ধরেন, আমরা এক সময় জানতাম যে আমাদের দেশে এই ব্যাপক হারে বুচারি ওয়েস্ট ব্যবহার করা হচ্ছিল অ্যাজ এ প্রোটিন সোর্স। কারণ ফিডের মধ্যে যে 40% প্রোটিন দরকার হয়, সেই প্রোটিনের জন্য আমাদের নিজ দেশে তেমন কোনো সোর্স নাই। ইউরোপের দেশগুলোতে নর্থ সিতে ব্যাপক হারে ইল ফিশ পাওয়া যায়, স্যান্ড্রি ইল বলে একটা মাছ। এটা মূলত হচ্ছে পোল্ট্রির খাবার হিসেবে ব্যবহৃত হয়। এই ফিশ ফিড এবং পোল্ট্রি ফিডের প্রোটিন সোর্স হিসেবে ব্যবহার করা হয়। আমাদের দেশে এরকম সোর্স না থাকাতে দীর্ঘকাল যাবৎ আমাদের দেশে বুচারি ওয়েস্ট নিয়ে আসা হতো। ডিক্লারেশন ছিল ফার্টিলাইজার এবং ব্যবহার করা হতো পোল্ট্রি ফিডে এবং ফিশ ফিডে। যদিও সাম্প্রতিক কালে বছরখানেক আগে এটা বিনষ্ট করা হয়েছে, এটা এখন আর বন্ধ হয়েছে আসা। যে সময়ের কথা উনি বললেন ব্যাংকার সাহেব, যে 25 টাকা খাদ্য ছিল, আজকে এফসিআর এর যে কথাটা উনি বললেন 1 কেজি মাছ উৎপাদন করতে 2 কেজি, আন্তর্জাতিক বাজারে বিশেষ করে পৃথিবীর 1 নম্বর মাছ উৎপাদনকারী দেশ হচ্ছে চায়না। দে হ্যাভ ডেভেলপ এ নিউ টেকনোলজি। আমরা গত বছর আমার বন্ধু শামসুল আলম সহ আমাদেরকে ইউনাইটেড স্টেট সয়াবিন এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, যেটা, তারা আমাদেরকে ফান্ডিং করে নিয়ে গেছিল চীনের এই নতুন সিস্টেম দেখার জন্য, যে ব্যবস্থাটাকে তারা বলছে আইপিআরএস থেকে তারা সেখানে দেখাচ্ছে যে তাদের এফসিআর নেমেছে 1.2। তো 1.2 তো দূরে থাকুক, আমরা এখনো যে 2 এর কনসেপশন, এই যে বিশাল পার্থক্য। এখন বাংলাদেশে একদম রিকগনাইজড ফিড যারা তৈরি করে
তাদের কেজি হচ্ছে 70 টাকা থেকে 75 টাকা। 2 কেজি যদি লাগে তাহলে 150 টাকা। যে তেলাপিয়া এবং যে ওই পাঙাশ এখন উৎপাদিত হয় তা প্রডিউসার পর্যায়ে এই দাম পায় না তারা, এবং যার ফলে ব্যাপক হারে এখানে আনকনভেনশনাল ফিড, এমনকি আমরা জানি যে পোল্ট্রি ওয়েস্ট পর্যন্ত ব্যবহার হয়েছে, তাও এখনো চূড়ান্ত ভাবে নিষিদ্ধ করা যায়নি। যার জন্য এই ধরনের মাছ প্রকৃত ক্রেতা হয়ে গেছে আমাদের দেশের দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষগুলো। তারা এই পাঙাশ, এই তেলাপিয়ার ভক্ত হয়ে গেছে, এবং যার জন্য তেলাপিয়া উৎপাদক কিংবা মৎস্য উৎপাদকরা সঠিকভাবে দাম পাচ্ছে না। আমাদের কথা হচ্ছে যে আপনার মানে ফাইন্যান্স পাওয়াটা যত সহজ করা যাবে সেটা যেমন প্রয়োজন, তার থেকে আগে প্রয়োজনটা হচ্ছে যে এর উৎপাদনটা যেন আমাদের জন্য বার্ডেন না হয়। এখনকার যে ডাটাটা গত বছরের এবং এই বছরের যে ডাটা আছে, এই ডাটাটার যদি সত্য হয়ে থাকে উৎপাদন ক্ষমতাঙ্ক, তাহলে ডেফিনেটলি এটা আমাদের জন্য বার্ডেন হয়ে গেছে। এই আমরা দেখেন এমনি কিন্তু প্রাইভেট সেক্টরের এবং মানে আমাদের যে এফআরআই আছে তাদের সবারই উদ্যোগ অত্যন্ত পজিটিভ। দেশে এমন কোনো ভ্যারাইটি নাই যে ভ্যারাইটির এখন হ্যাচিং হচ্ছে না, কিংবা যে ভ্যারাইটি এখন যার ধরেন গুলশা ট্যাংরা বলি, পাবদা বলি, ঐশিঙ্গি মাগুর তো আছেই, কার্প মাছগুলো তো আছেই। সব ধরনের মাছই প্রায় আমরা উৎপাদন সক্ষমতা অর্জন করেছি। এই মাছগুলোর আন্তর্জাতিক বাজারে যে বাঙালি সম্প্রদায় আছে তাদের কাছেও যেমন চাহিদা আছে, এটার যদি আরেকটু নতুন, যেমন ধরেন আপনি পাঙাশ, এই ভিয়েতনামের পাঙাশের ব্যাপক চাহিদা ইউরোপিয়ান মার্কেটে অ্যাজ এ ফিলে, কিন্তু আমাদের পাঙ্গাসকে আমরা দিতে পারবো না কারণ আমাদের সার্টিফিকেশন নাই। ভিয়েতনামের পাঙ্গাসকে তারা সার্টিফাইড করতেছে অর্গানিক পাঙ্গাস হিসেবে, অর্থাৎ এর ফার্টিলাইজেশন মানে হ্যাচিং থেকে নিয়ে শুরু করে সর্বস্তরে তারা একটা সার্টিফিকেট দিচ্ছে যে দিস ইজ অর্গানিক, কোন রকমের ইনঅর্গানিক নাই এর মধ্যে। তো আমাদের পলিসি লেভেলের জিনিসটা মানে ফাইন্যান্সিং এর জায়গা থেকেও আরো বিশুদ্ধ কথাও যদি আমাদেরকে বলতে হয়, তাহলে আমাদেরকে মাছ চাষের ক্ষেত্রে এই বিষয়টাকে অত্যন্ত লক্ষ্য করতে হবে। আর আপনি যেটা বললেন যে আমার স্টেক হচ্ছে ম্যারিন ফিশে, ম্যারিন ফিশের চ্যাপ্টারটা ডিফারেন্ট, ওখানে সমস্যা ছিল বহু। আপনাদেরকে ইতিহাস বলতে পারি যে বাংলাদেশে একসময় বিশ্ববিদ্যালয়গুলোতে মেরিন ফিশ পড়ানো হতো না। কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারি ফ্যাকাল্টিতে মেরিন ফিশ বলে যা পড়ানো হতো, যা ছিল ইন্টারন্যাশনাল ওয়াটার টেরিটরির কতগুলো স্পিসিস, যেমন হোয়েল, ব্লুফিন হোয়েল, ইত্যাদি ইত্যাদি, ভেরি ইন্টারন্যাশনালি রিকগনাইজ স্পিসিস। আমাদের দেশীয় ক্ষেত্রে কোনো রিসার্চ কাজ কোনো কিছুই ছিল না। তো আমি আজকে থেকে বছর দশেক আগে, সম্ভবত 8 কিংবা 9, আমি জানি না, মনে নেই আমার, 10-12 বছর আগে কৃষি বিশ্ববিদ্যালয়ে এই সংক্রান্ত একটা প্রেজেন্টেশন উপস্থাপন করার পরে সেই সময়কার ফ্যাকাল্টির ডিন ছিলেন ওয়াব সাহেব, তারা এবং ওই সময় যে ভিসি সাহেব ছিলেন সেদিনকার একজন প্রধান অতিথি। আমার মনে হয় যে আমরা প্রায় ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পরে আমরা এই প্রশ্নটাই তুলেছিলাম যে কেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, কৃষি বিশ্ববিদ্যালয়গুলো, ফিশারি ফ্যাকাল্টিতে কেন আমাদের ওয়াটার টেরিটরির মাছ সম্পর্কে কোনো সিলেবাস ইন্ট্রোডিউস করা হয় না। তারপরে দীর্ঘকাল পরে সম্ভবত গত 19 সনে কিংবা 20 সনে আমাকে কৃষি বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে তারা একটা আলাদা ডিপার্টমেন্ট করেছে বাংলাদেশের সমুদ্র সীমায় মাছ লাইফ সাইকেল ইত্যাদি ইত্যাদি নিয়ে। তো আমি আজকে আপনাদের এই অনুষ্ঠানের লক্ষ্য দেখেছিলাম প্রথম দিকে যে আসপেক্টস, আর আমরা আসলে মাছের মধ্যে সীমিত হয়ে গেছি। আপনার সঙ্গে আমি সকালে যখন কথা হচ্ছিল তখন আপনাকে একটা বিষয় তুলে ধরেছিলাম আপনার কাছে, যে ভারতের একটি কৃষি বিল ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপি দল পাশ করেছে আজকে থেকে বছর খানিক দেড়েক আগে, প্যান্ডামিক শুরু হওয়ার আগে থেকে। তাই নিয়ে ভারতের একটা বিশাল কৃষি আন্দোলন চলছে, ভারতের রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধে গেছে, এমনকি ভারতীয় সুপ্রিম কোর্ট পর্যন্ত এটার মধ্যে ঢুকেছে। আজও কিন্তু বিষয়টি নিষ্পত্তি হয়নি। সরকারের দিক থেকে আপাতত সেই বিলটি 1.5 বছরের জন্য স্থগিত করা হয়েছে, কিন্তু মূলত সেই বিলের যে ডিসপিউট, কেন কৃষকরা একদিকে বিরোধিতা করছে আর একদিকে বিজেপি সরকার কেন এই বিল কার্যকর করার ব্যবস্থা করতে চাচ্ছে, তা আমাদের দেশে খুব বিশদ আমি আলোচনা দেখিনি। আমাদের দেশের জন্য খানিকটা এর সম্পৃক্ততা আছে, যে ভারতের যে কৃষি ক্যারেক্টার, বৃহৎ দুটো রাজ্য থেকেই আমরা দেখছি যে ব্যাপকভাবে এর এটার বিরোধিতা করা হচ্ছে, একটা পাঞ্জাব আর একটা হরিয়ানা। পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটি রাজ্য হচ্ছে ভারতের বড় কৃষকদের অবস্থান। ভারতের কৃষি জমির মালিকানার ক্ষেত্রে একমাত্র পাঞ্জাব এবং কৃষক কি বলে হরিয়ানাতে 10 একরের অধিক জমির মালিক
আছে অ্যাভারেজ, আর যেখানে ভারতের অন্য রাজ্যগুলোতে সর্বোচ্চ 1 একরের গড় মালিকানা। তো সেই সম্পর্কের কোনো সম্পর্ক আছে কিনা, এটা আমাদের যারা আরো ব্যাপক গবেষক কিংবা আপনাদের একটা উচিত হবে, ইটস মাই আন্ডারস্ট্যান্ডিং, যে এই বিষয়টা আমাদের নলেজে নিয়ে আসা, যে আমরা কেন এবং কোথায় কি সংকট আছে। গত কয়েকদিন আগে দেখেন, এই যে আপনারা বলছেন সাপ্লাই চেইনের কথা, গত কিছুদিন আগে আলুর বাজার হঠাৎ করে একটু রিটেইলে দাম বৃদ্ধি পেল, এবং বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এমনকি দীর্ঘকালের প্রতিষ্ঠিত ব্যবস্থা কোল্ড স্টোরেজে যে আমাদের কি বলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হানা দিচ্ছে মজুতদারি আইনের কথা বলে। যদিও সেই কোল্ড স্টোরেজ অথবা কৃষক, আবার এও জানি যে তার কয়েক বছর মানে বছর 3 আগে শত শত টন আলু রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। এই আলু নয়, শুধু কৃষিখাতে আমাদের নানান পণ্যের একই অবস্থা হয়। ঠিক এই মুহূর্তে আজকে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে, মানে আমাদের যে আমের যে সোর্স, সেখানে 15 টাকা কেজিতে নেমে গেছে আমের দাম। তো এই চাষির কিন্তু ওই অঞ্চলের একটা ব্যাপক কৃষি অর্থনীতির উপর নির্ভরশীল মানুষ আছে, যারা মধ্যবিত্ত বলতে পারেন। এর প্রধান কারণ কিন্তু হচ্ছে সাপ্লাই চেইন ডেভেলপ না করা। আর সাপ্লাই চেইনের ক্ষেত্রে আইনের সবচেয়ে ব্যাপক আমি বলবো যে ধরেন ব্রিটিশ পিরিয়ডের আইন অনেকগুলো রয়ে গেছে, যেগুলোর কোনো পরিবর্তন হয়নি। মজুতদারি আইন বলতে যা কিছু বোঝায় তা ওই কালের। আর সরকারের দিক থেকে যে সমস্ত কৃষি ব্যাপারে যে সমস্ত সহায়তা দেওয়া হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে ধান ক্রয়ের জন্য প্রত্যেকটি বছর একটা পূর্ব ঘোষণা দেই ধানের দাম নির্ধারণ করে। আসলে চাষি জানে না উৎপাদনের পর্যায়ে সে আসলে প্রকৃত দামটা কি পাবে, কিংবা সরকারের সহায়ক মূল্যটা কি হবে। পশ্চিমা বিশ্বের দেশগুলোকে কৃষি অর্থনীতিকে টিকিয়ে রাখা, কৃষি ভিত্তিক অর্থনীতি পৃথিবীতে এখন আর নাই। কৃষি অর্থনীতির একটা কম্পোনেন্ট। কৃষিকে বাদ দিতে পারেনি পৃথিবীর কোনো দেশ, পৃথিবী বাদ দেওয়াও যাবে না। ব্যাপক জনগোষ্ঠী এখানে কর্মসংস্থান থাকে, কিন্তু উৎপাদক পর্যায়ে তাকে জানতে হবে যে তার সহায়ক মূল্যটা কি। আমাদের দেশে হচ্ছে ব্যুরোক্রেসি নির্ভর। বছরের একেবারে মানে যখন মাসের ফসল আহ ঘরে তোলার সময়, তখন তাকে একটা মূল্য নির্ধারণ করে জানানো হয়। তার মধ্যে আবার একটা ব্যাপক, মানে আমি পার্টিকুলারলি ধানের কথাও বলতে পারি, যে ধান সংগ্রহ করা আমাদের দেশে নাই। সরকারি পর্যায়ে চাল সংগ্রহ করে, সে কারণে কৃষকের উৎপাদিত ধানকে দিতে হয় ওই রাইস মিলের কাছে। সরকার এর মধ্যে বেশ কিছু রাইস মিলও দিয়েছে, কিন্তু সরকার ক্ষেত্রে যেটা ধানের মূল্য নির্ধারণ করে দেওয়া রাইস মিলের সঙ্গে, এগুলো মেকানিজম ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে পলিটিক্যাল স্ট্রং বেসিস না থাকলে মধ্যস্বত্বভোগীরাই কিন্তু কৃষকের পকেটের পয়সাটা নিয়ে যায়। সরকার যতটাই প্রাইস নির্ধারণ করুক, সেটা কার্যকর হয় না। আর শুধুমাত্র ধান কিংবা গম দিয়ে সমস্ত কৃষি খাতকে আপনি সাপোর্ট করতে পারবেন না। আমাদের স্টোরিং ক্যাপাসিটিটাও খুব দুর্বল ছিল। আমি খুব ভালো লাগলো যে কয়েকদিন আগে একনেকে আমাদের আরো অনেকগুলো সাইলো তৈরি করার একটা প্রস্তাব গৃহীত হয়েছে। আমাদের এখন ক্যাপাসিটি মানে যা আছে প্রয়োজনের তুলনায় ধরেন 17 কিংবা 18 লক্ষ মেট্রিক টনের জায়গা আছে মাত্র, দরকার আরো অনেক। আমরা সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। কৃষি ক্ষেত্রে আমরা তত বেশি পারদর্শী হইনি। গত 10 বছরে আমাদের বর্তমান সরকার ইনফ্রাস্ট্রাকচারের অন্য দিকে যতটা ব্যাপক মনোযোগ দিয়েছে, ঠিক কৃষি ক্ষেত্রে ওই রকম মনোযোগ আমার কাছে মনে হচ্ছে কোথাও ঘাটতি আছে। ধন্যবাদ মনোহর ভাই, থ্যাংক ইউ। আসলে আপনার যে অভিজ্ঞতা, সেটাকে আমরা যদি আসলে মানে শুনতে চাই এক অনুষ্ঠানে তো সম্ভব না। আর আপনি বিষয়টিকে অনেক বড় করে আমাদের কাছে তুলে ধরেছেন। একটি বিষয় এসছে একেবারেই নতুন, যে আমরা পলিটিক্যাল ইকোনমি যেটি বলছি, যেটি রাজনীতি মানে ইকোনমি, আমাদের যে কৃষির মধ্যে যে পলিটিক্যাল যে ইস্যুগুলো ডাইমেনশন গুলো আছে, সেটি নিয়ে আমরা খুবই আলোচনা করি না কখনো, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের প্রতিবেশী দেশে যে বিষয়গুলো হচ্ছে সেগুলো সম্পর্কে আমাদেরকে জানা দরকার। আর অন্যান্য সাপ্লাই ডিমান্ডের বিষয়গুলো আপনি আমাদের সামনে তুলে ধরলেন একটা বড় ক্যানভাস। নিশ্চিতভাবে আমরা কোনো একটা অনুষ্ঠানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের অনুষ্ঠান আমরা অনেক দূর এগিয়ে এসেছি, আমরা জাস্ট শেষের দিকে প্রায়। তো আমি এহসান ভাইয়ের কাছে আসলে ফিরে আসবো সবশেষে। আপনি আসলে আমাদেরকে আজকে অনুষ্ঠানের শেষে যে জিনিসটি একটু সামারি আকারে যেটি বলবেন, যে আমাদের এই যে সাপ্লাই ডিমান্ড প্রাইসিং,
এই সবগুলো বিষয়কেই আসলে কমোডিটি মার্কেট কিভাবে সাপোর্ট করতে পারে, খুব সাদামাটা ভাবে আমাদের যাতে বোধগম্যতার মধ্যে আসে মানুষ কেন কমোডিটি মার্কেটের কথা তুলবে এবং সেটি কিভাবে আমাদের এই কৃষকের ন্যায্য মূল্যটাকে ঠিক করবে, অথবা যে কথাটি একটু আগে মনোহর ভাই বললেন যে আমাদের যদি অতিরিক্ত প্রোডাকশন হয় তাহলে প্রোডাকশনটা গেল কোথায়, এই যে আমাদের কতটুকু চাহিদা আছে তার তুলনায় কতটুকু আমাদের ডিমান্ডটি কি আমাদের মানে আমাদের সাপ্লাইটা কতটুকু ইয়ে হচ্ছে, এই জায়গাগুলোকে কিভাবে আমাদের কমোডিটি মার্কেট অ্যাকোমোডেট করতে পারে সেই বিষয়টি একটু সাদামাটা ভাবে আমাদেরকে তুলে ধরবেন। আমি তার আগে সুলতান আহমদ ভাইয়ের কাছে একটু যেতে চাচ্ছি, যেহেতু আসলে আপনার নেটওয়ার্কের কারণে আমরা অনেক ক্ষণই আসলে আপনার কাছে শুনতে পারিনি। তো যে বিষয়টি আসলে একটু জানতে চাই যে আপনি তো একজন ব্যাংকার এবং খুবই প্রবীণ একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যাংকার, আর আপনার বাড়ি আসলে আপনি আমাদের অর্থমন্ত্রীর প্রতিবেশী এবং বন্ধু মানুষও, সুতরাং সেটি আরেকটা বড় অ্যাডভান্টেজ যে অর্থনীতি সম্পর্কে জানার সুযোগ আপনার অনেক বেশি। তো সেই জায়গা থেকে একটা জিনিস আমার জানতে ইচ্ছে করছে যে আপনি ফিশারি সেক্টরের কথা বলেছেন যেখানে এই হাইপোথেটিকেশনটা খুব ভালোভাবে সফলভাবে আপনি বাস্তবায়ন করেছেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে অন্যান্য কৃষির অন্যান্য সেক্টরে যদি এই হাইপোথেটিকেশনের মধ্য দিয়ে মানুষকে যদি সাপোর্ট করা যায় সেটি কতটা সাকসেসফুল হবে বলে আপনি মনে করেন, আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি কানেকশনের জন্য সমস্যা হয়ে গেছে আমার, খুব ডিস্টার্ব। আমি আচ্ছা, আমার মনে হয় যে হাসান ভাই আপনি আপনার গল্প বলা শুরু করেন মানে সহজ ভাবে আমাদের, ও যে আসছে দেখা যায় বারবার চলে যাচ্ছে। যাই হোক, ঠিক আছে আপনি তাড়াতাড়ি বলে ফেলেন। উপরে এখন ব্যাংকাররা ইন্টারেস্টেড না। আমাদের অর্থমন্ত্রী সাহেবের সাথে ধরেন আমাদের সম্পর্ক, যেহেতু আমরা এরিয়ার লোক, আর উনি মানে উনি তো অসম্ভব ব্রিলিয়ান্ট, ওনার তুলনা করা যায় না। উনি মেট্রিকে ফার্স্ট স্ট্যান্ড, আইকমে ফার্স্ট স্ট্যান্ড, উনি অ্যাকাউন্টিং এ ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট, উনি সারা পাকিস্তানে এফসিএ তে ফার্স্ট হয়েছে, যার জন্য ওনাকে লোটাস উপাধি দিয়েছে। উনি ভেরি এক্সট্রা অর্ডিনারি, খুব জিনিয়াস ওয়ান। যাই হোক, আমরা ওনার সাথে হয়তো আছি আর কি। যাই হোক, উনি আমাদের এলাকার, আমাদের গর্ব। হাওবার উনি অ্যাকচুয়ালি খুব ছোট থেকে উনি এই পর্যায়ে আসছেন আর কি, উনি নিজের মুখে বলেন হাওবার, কিন্তু এটা উনি আমাদের গর্ব। আমরা যে কথাটা বলছিলেন যে হাইপোথিশনের উপরে যদি কিছু করতে হয়, এটা গভর্নমেন্টকে, বিশেষ করে ব্যাংকারদের আগে আসতে হবে, বাংলাদেশ ব্যাংক আগে আসতে হবে, মিনিস্টার অফ ফিনান্সকে আগে আসতে হবে, মেনলি বাংলাদেশ ব্যাংকে আগে আসতে হবে। এখানে বিআইবিএম এর মানে খুব অভিজ্ঞ আহসান হাবিব সাহেব আছেন, বিএবিএম থেকে আপনাকে সাজেশন দিতে পারে। এখানে বিএবিএম এ কিন্তু খুব ভাইটাল রুল প্লে করে এইসব ব্যাপারে, আইনগত ব্যাপারে আর কি। তো একটা অ্যামাউন্ট পর্যন্ত, সেই 50 লাখ পর্যন্ত যদি হাইপোথিশনের মাধ্যমে দেওয়া হয়, হ্যাঁ, এখানে যদি যে কোলাটারাল হিসেবে যদি আপনাকে ইকুইটেবল মর্টগেজ করা হয়, এর উপরে গেলে ধরেন বড় বড় শিল্পপতিদেরকে দিতে গেলে, শিল্পপতিদেরকে অনেক ক্ষেত্রে কিন্তু 500 কোটি টাকা একটা প্রজেক্টকে লোন দিবেন, নিয়ম অনুসারে 1000 কোটি টাকা সিকিউরিটি লাগে, অনেক সময় দেওয়া যায় না। এখন ব্যাংকারদের সাথে হয়তো ভ্যালুয়েশন বাড়ায় টাড়ায় দিয়ে কোনো রকম ম্যানেজ করে নিচ্ছে, বড়রা ম্যানেজ করে নিচ্ছে, কিন্তু আমরা ছোট ম্যানেজ করে দিতে পারছি না, ওরা নিতে পারছে না। ওদেরকে দিতে হলে এটা বাংলাদেশ ব্যাংকের প্রয়োজন। যেমন এগ্রিকালচার সেক্টরে যেভাবে দিচ্ছে, এইভাবে যদি অন্যান্য সেক্টরকে ফ্যাটারাইজ করে, এসএমই, যেটা এসএমই আর কি, স্মল মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি যেগুলা বা এন্টারপ্রাইজ যেগুলো, এগুলাকে যদি ওই স্কেলে আয়না, যদি হাই পজিশনের মাধ্যমে সহজ শর্ত দেওয়া যায়, তাহলে কিন্তু ইকোনমি ডেভেলপ হবে। এখানে মেইন সিলেকশন করতে হবে, বড়োয়ারকে সিলেকশন করতে হবে, ভালো গুড বড়োয়ারকে, নলেজেবল বড়োয়ারকে। সে মনে করেন একটা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ফিশিং এর উপরে সে ডিগ্রি নিয়েছে, তাকে যদি ফিশ সেক্টরে আপনি 5 কোটি টাকা দিয়ে দেন, হ্যাঁ, উইদাউট কোলাটারাল, তাকে যদি তার নলেজ আছে, তাকে দিলে কিন্তু আপনার টাকা রিটার্ন আসবে। একটা লোক ইয়ার উপরে মনে করেন সে কেমিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইন্ডাস্ট্রির উপর তাকে দিয়ে দিলেন। একটা লোক সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল লাইনে কনস্ট্রাকশন, হাউজিং এর উপরে তাকে দিয়ে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে, বাংলায় এমএ পাস করে যদি আপনি কেমিক্যাল ইন্ডাস্ট্রি করতে যান,
রেয়ার। এখন নলেজ বেস ফিনান্সটা আসতো, যেটাকে আমরা নলেজ বেস বলি, যে নলেজ ওর একটা ফিনান্স আর করে, সে মনে করে আমি যদি এখন আমি করব না, যদি মাসের উপরে আমি কোনো প্রজেক্ট করি আমি সাকসেস হব। যাই হোক, আমরা সুলতান আহমদ সাহেবকে আবার হারিয়েছি, বাট আমার কাছে যেটি মনে হয় যে আমরা যে উনি যে বিষয়টি বলেছেন যে আমাদের নলেজকে বেস করে আসলে যে ট্র্যাক রেকর্ডটি আসলে থাকা দরকার, সেটি কখনোই একাডেমিক হওয়া উচিত না। যেটি আমাদের মনোহর ভাই বলেছেন, ওনার বন্ধু শামসুল আলম সোসিওলজি থেকে এসে কিন্তু অনেক প্রতিষ্ঠিত মৎস্য ব্যবসায়ী হিসাবে দাঁড়িয়েছেন, বা আমরা অনেকেই আমাদের যে ডিসিপ্লিন নিয়ে পড়াশোনা করেছি এখন হয়তো আমরা সেই জায়গাতে নাই। কিন্তু আমাদেরকে যেটি আমার মনে হয় যে সুলতান আহমদ সাহেব যেটি আমাদেরকে বলতে চাচ্ছে সেটি হচ্ছে যে আমাদের যে পটেনশিয়াল সাকসেসফুল এন্টারপ্রেনারশিপ গুলোকে চিহ্নিত করতে হবে, বুঝতে হবে এবং সেগুলোকে প্রমোট করতে হবে। এটি একাডেমিক্যালি কে থেকে এসছে তার চেয়ে তো বড় কথা হচ্ছে যারা করে অলরেডি একটা ডেমনস্ট্রেশন করেছে সেগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, গুড প্র্যাকটিস গুলো কি এবং কমার্শিয়াল প্রসপেক্ট গুলো কোন জায়গায় আছে সেটিকে চিহ্নিত করেই, এবং উনি যেভাবে মনিটরিং এর কথা বলেছেন সেই মনিটরিং এর মাধ্যমে আমাদেরকে আসলে সামনে এগিয়ে যেতে পারলে, আমাদের যদি এই পার্সোনালাইজড আর্থিক সহযোগিতা গুলো যদি আমরা আমাদের এন্টারপ্রেনারদেরকে দিতে পারি তাহলে হয়তো আমাদের সমৃদ্ধ কৃষিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। বাট একই সাথে একটি কথা চলে এসছে, উৎপাদন বৃদ্ধি কিন্তু বড় কথা না। আমাদেরকে সমৃদ্ধির জন্য যেতে হলে আমাদেরকে চাহিদা, ডিমান্ড মানে সবকিছুকেই সমন্বয় করতে হবে। কৃষকের উন্নয়ন, যেটি আহসান হাবিব ভাই বলেছেন বা অন্যরাও বলেছেন, যে আমরা শুধু একাধারে উৎপাদন বাড়ালেই কিন্তু আমরা আমাদের সমৃদ্ধির দিকে যাবো না, আমাদেরকে বাজার ব্যবস্থাটাকে একটা জায়গা সিস্টেমের মধ্যে আনতে হবে। তো আমি আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ মিনিট আসলে এখন আমরা আছি, তো আমরা 2-4 মিনিটের মধ্যে আমরা আহসান ভাইকে অনুরোধ করব যে উনি আমাদেরকে একটু খুব সহজে আমাদেরকে বুঝিয়ে দিবেন যে একটা সুন্দর বাজার ব্যবস্থা তৈরি করার জন্য কমোডিটি মার্কেট কিভাবে ভূমিকা রাখতে পারে, আমাদেরকে যদি একটু সহজে বুঝিয়ে দেন। জি জি, থ্যাংক ইউ শেখ ভাই। এখানে যে ইস্যুগুলো এসছে আমি সেটাকেই কমিউনিটি মার্কেটের সাথে একটু লিঙ্ক করার চেষ্টা করি। আপনি খেয়াল করেন এখানে যে ইস্যুগুলো, প্রাইসিং 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 ডিসকভারি মেকানিজম আছে কিনা বাংলাদেশে নাই, আমরা করতে পারিনি, নাম্বার 1। নাম্বার 2, আপনি ডিমান্ড সাপ্লাইয়ের গ্যাপ আছে কিনা, জিনিসটা বাজারে বিক্রি করতে পারবো কিনা সেটা প্রাইস থেকে রিফ্লেক্টেড হয়, বাট প্লাস ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ইস্যু যেটাকে সাপ্লাই চেইনের সাথে কানেক্টেড, সেটা আছে কিনা, মিসিং, ব্রোকেন। নাম্বার 3, ফাইন্যান্সিংটা এনাদেরকে ভিন্ন লেভেলে আমরা ফাইন্যান্সিং কিভাবে করব, আমরা ফাইন্যান্সিংটা ইফেক্টিভলি করতে পারছি না, ইজিলি করতে পারছি না। নাম্বার 3। নাম্বার 4, স্টোরেজের একটা বড় ধরনের সমস্যা, যে কথাটা মনোহর ভাইয়ের কথায় আমাদের উঠে এসছে। নাম্বার 5, কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড, যার মাধ্যমে এক্সপোর্ট। এই প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমের সাথে ট্যাগ করা সম্ভব, তার নামই কমিউনিটি এক্সচেঞ্জ, তার নামই কমিউনিটি মার্কেট। কিন্তু আসলে এই যে কৃষির এই সমস্ত সেগমেন্ট, এইগুলো প্রবলেমগুলো কিন্তু এই জায়গায়, সব জায়গায় কৃষির প্রবলেমগুলো কিন্তু এই জায়গায় মোরাললেস এখানে। তো তাহলে আপনি সবগুলো গ্লোবাল এক্সপেরিয়েন্স থেকে সবগুলো জিনিসকে ইন্টিগ্রেট করেই কিন্তু একটা অর্গানাইজ সিস্টেমের কথা বলা হচ্ছে, সেটার নামই কমিউনিটি মার্কেট। আরেকটু কি একটু ব্যাখ্যা করবেন যে ধরা যাক কমোডিটি মার্কেট হলে কিভাবে প্রাইসিংটা ঠিক হবে, আমরা অনেকে হয়তো বুঝছি না জিনিসটা। আচ্ছা, তো কমোডিটি মার্কেটের ব্যাপারটা কিরকম, যেমন অর্গানাইজ কমোডিটি এক্সচেঞ্জের ব্যাপারটা কিরকম, সেটা ফর্মালি করেন, কিছুটা সেমি ফর্মালি করেন। ব্যাপারটা হলো, আমরা ধরেন আমি একটা ছোট্ট গল্পের মতন বলি, ধরেন একটা ঢাকা শহরে আমরা মানে একটা কমোডিটি এক্সচেঞ্জ তৈরি করা হলো, তার স্পন্সর কারা, আমরা কাদেরকে স্পন্সর হিসেবে চাইবো? একটা হলো ওয়্যার হাউসের মালিকরা, যারা ইন্টারেস্টেড এই ক্ষেত্রে ওয়্যার হাউসিং, ট্রান্সপোর্টেশন কোম্পানি, ব্যাংকস, তার মানে ফাইন্যান্সিং এর জন্য, তারপরে কোলাটারাল ম্যানেজমেন্ট কোম্পানি, তারপরে যদি না থাকে আমরা সেখানেও করে নিতে পারি, ইন্স্যুরেন্স। এনারা সবাই মিলে স্পন্সর, এনারাই কিন্তু স্পন্সর, মেইন স্পন্সর। এনারাই কিন্তু প্রথমেই কমিউনিটি মার্কেটের সেট আপটা তৈরি করলেন, অলরাইট। এবং যত এগ্রিকালচারাল ফাইন্যান্সিং হবে এই কমিউনিটি মার্কেটের আওতায়, এখানে এই ভ্যালু সাপ্লাই চেইনকে যারা ব্যবহার করবে, সেখানে ফাইন্যান্সিংটা কিন্তু ওই স্পন্সর ফাইন্যান্সিং যারা তারা করবে। স্টোরেজটা কিন্তু যারা এই স্পন্সর হিসেবে সম্পৃক্ত আছেন সিকিউরিটির জন্য সেখানেই থাকবে।
কোলাটারাল ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু সেই স্টোরেজ গুডস এর এগেনস্ট সার্টিফিকেশন ইস্যু করবে, যেটাকে ওয়্যারহাউস ফাইন্যান্সিং বলে। সেই লোনগুলো কিন্তু সেখান থেকে দেওয়া হবে। এবং আপনি যখন কমোডিটি মার্কেটে যে অকশন গুলো হয়, স্ট্যান্ডার্ডাইজেশন, কোয়ালিটি ফিক্সেশন, অকশন, এই অকশন সিস্টেমগুলো থাকলেই কিন্তু পৃথিবীর কাউকে বলা যায় যে আমার এই কোয়ালিটির দাম এত, এই স্ট্যান্ডার্ডের দাম এত। নাহলে কিন্তু বাংলাদেশে আপনি আপনার প্রোডাক্টের স্ট্যান্ডার্ড প্রোডাক্টের প্রাইসিংই করতে পারেন না। বিদেশে কাকে বলবেন আমার প্রোডাক্টের, কে সার্টিফাই করে দিয়েছে যে আপনার প্রোডাক্ট এরকম? যে সার্টিফিকেশনের একটা জায়গাও কিন্তু কমিউনিটি মার্কেট যে স্ট্যান্ডার্ড মেশিনারি গুলো ব্যবহার করে, তারা যে সেটা কিন্তু ইন্ডিকেট করে কোন ধরনের কটনের দাম কত, কোন ধরনের রাইসের প্রাইস কত, কোন ধরনের কটন। আপনি নর্মালি বলেন আমার রাইস এত, আপনার এই ব্র্যান্ড তো মানুষ চিনে না। ওই গ্লোবাল কমিউনিটি মার্কেটের স্ট্যান্ডার্ডাইজেশন ফলো করে না স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে। সুতরাং এই যে এনাদেরকে সম্পৃক্ত করে, এখন সবচেয়ে বড় প্রবলেম কি জানেন, আমি যতই আপনাকে ইমিডিয়েটলি এই যিনি বেনিফিট গুলো চোখে দেখিয়ে দেই, ইউ হ্যাভ টু মেক এ লং টার্ম প্ল্যান। একটা কমোডিটি মার্কেটের ট্রু বেনিফিট মানুষ অ্যাচিভ করে 10 ইয়ার্স ডাউন দ্য লাইন, 7-8 ইয়ার্স ডাউন দ্য লাইন। তার মাঝখানে 2-3 বার থুবড়ে পড়বেন, আপনি পড়বেন আবার দাঁড়াবেন, পড়বেন আপনি দাঁড়াবেন, কারণ ফেল করবে বিভিন্ন জিনিস মাঝে মাঝে, কারণ এটার সাথে আমরা হ্যাবিচুয়েটেড না। ওইটাকে মাথায় রেখে আপনাকে কমিউনিটি মার্কেটের কথা ভাবতে হবে। কিন্তু আমরা যখনই মনে করি কি যে আমি একটা কমিউনিটি মার্কেট তৈরি করলাম, কই 2 বছরে তো কিছু হলো না, পৃথিবীতে কোনোদিনই হবে না। এটা একটা কম্প্রিহেন্সিভ ইনফ্রাস্ট্রাকচার যেটা চিরজীবনের জন্য তৈরি হয়। এটা একটা রাস্তা যেটা ধরে আপনি মুভ করবেন। এবং যারা কমিউনিটি মার্কেট তৈরি করেছে, অসংখ্য ফেইলিওর স্টোরি আছে, ফেল করে কিন্তু সবাই ঘরে বসে নেই, আবার দাঁড়িয়েছে, আবার স্টার্ট করেছে যাত্রা। কারণ এই ইনফ্রাস্ট্রাকচারটা লাগবে। আজ পর্যন্ত এর অল্টারনেটিভ কোনো ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করতে পারিনি, যেটা দিয়ে এই আজকে যে প্রবলেমগুলো উঠে আসলো আমাদের আলোচনায়, এই প্রবলেমগুলো সলভ করার জায়গা আছে অর্গানাইজড ওয়েতে। সো আপনি যদি অর্গানাইজড ওয়েতে এইটা সলভ করতে চান, তখন আপনাকে এই লম্বা সময়ের এই মার্কেটের যাত্রাটা শুরু করার অল্টারনেটিভ কিছু নাই। এবং এইটার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কিন্তু সবচেয়ে ভালনারেবল গ্রুপ যারা, তারা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এই যে মনোহর ভাই একটু ইঙ্গিত দিলেন যে বড় কৃষকদের স্বার্থ আর ছোট কৃষকদের স্বার্থ কিন্তু এক না। ছোট কৃষকদের স্বার্থ একরকম, বড় কৃষকদের স্বার্থ একরকম। এবং কমিউনিটি মার্কেটে এখানে একটা ব্যালেন্স আছে, কিন্তু ইটস এ ব্যালেন্স। আদারওয়াইজ কিন্তু বড় কৃষকরা পুরো বেনিফিটটা আইদার ইন্টারমিডিয়ারি নেবে অথবা বড় কৃষকরা নেবে। বাট আপনি যখনই কমিউনিটি মার্কেটে আসবেন, তখন এখানে একটা ফেয়ারনেস কাজ করবেই। সিস্টেম উইল ফোর্স ইউ টু ডু সো, কারণ সিস্টেমের মধ্যে আনতে হবে, নাহলে আনঅর্গানাইজ সিস্টেমে একটা সার্টেন লেভেল পর্যন্ত গ্রোথ দেখা যায়, তারপরে কিন্তু আনঅর্গানাইজড হয়ে যায়। তখন সারপ্লাস, ডেফিসিট, মার্কেট নাই, শর্টেজ হচ্ছে, জিনিসপত্র থাকার ফলেও লোকজন জিনিস পাচ্ছে না, দামের প্রবলেম হচ্ছে, সেগুলো হবে। তো দ্যাট ইজ অ্যাবাউট কমিউনিটি মার্কেট। সেটা সেই জন্যই কিন্তু, এই জন্যই আমরা প্রথম থেকে বলছি যে ইউ হ্যাভ টু মেক এ লং টার্ম প্ল্যান। আপনি সমস্ত প্রবলেমগুলোকে কমিউনিটি মার্কেটের মধ্যে ঢুকিয়ে আমাদের হাঁটাটা শুরু করতে হবে আজকে থেকে। হ্যাভ টু স্টার্ট ইমিডিয়েটলি, আমাদের এটা হাঁটাটা শুরু করতে হবে, যেটা আমরা শুরু করতে পারিনি। সেই ডিমান্ডটা, আমি যেটা বললাম, আমরা ডিমান্ডটাও প্লেস করতে পারিনি। ধন্যবাদ এহসান ভাই, অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে সহজভাবে কমোডিটি মার্কেটের কনসেপ্টটি বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আমাকে একটা মিনিট যদি সময় দেন, আমি একটু একটা অভিজ্ঞতার কথা শেয়ার করছি। কমোডিটি এক্সচেঞ্জ সংক্রান্ত আলোচনায় আমার একটা দীর্ঘ গভীর অভিজ্ঞতা আছে। বাংলাদেশের একটা মিনিট সময় দিলেন কি আমাকে? 2 মিনিট? জি প্লিজ প্লিজ। আমি এই যে সর্বশেষ বক্তা আলম ভাইয়ের আহসান ভাইয়ের বক্তব্যের রেফারেন্সে বলছি, বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে আমাদের টেক্সটাইল, এবং তার প্রধান র ম্যাটেরিয়াল হচ্ছে তুলা। আমরা এক বিন্দু তৈরি করি না, আমরা প্রায় 7 মিলিয়ন বেল ইম্পোর্ট করি, তার অ্যাপ্রক্সিমেট ভ্যালু $3 বিলিয়ন। এই $3 বিলিয়ন কটন যে আমরা আজকে মানে ওভারঅল নেটওয়ার্কটাই আর কি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যাই হোক, মানে আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটি শেষ করি। যে আমি একটা মিনিটে কথা, আমার লাইনটা ডিস্টার্ব হচ্ছিল। তো আমরা 2007 সনে আমরা কটনের ফিউচার ট্রেডিং মার্কেটে হেজিং করার জন্য আমরা বিটিএম এর পক্ষ থেকে, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পক্ষ থেকে একটা জয়েন্ট সেমিনার করা হয়েছিল। আমাদের দেশের একজন রিকগনাইজড অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত ছিলেন তার একজন আলোচক। আমি বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছিলাম প্রেজেন্টার, আর স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্লোবাল কমোডিটি ট্রেডার যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পক্ষ থেকে, তাদেরও একটা প্রেজেন্টেশন ছিলেন। গভর্নর ছিলেন তখন সালেউদ্দিন সাহেব।
সেই প্রেজেন্টেশনের পরে ওনারা আমাদেরকে একটা কমিটি করে দিয়েছিলেন জিয়াউল হাসান সাহেব বলে একজন ডেপুটি গভর্নর সাহেবের নেতৃত্বে। তো আমরা প্রথমে বললাম যে আমরা গত বহু বছর যাবত আমাদের টেক্সটাইল খাতের সবচেয়ে বড় দুর্বল দিক হচ্ছে যে আমরা ওপেন পজিশনে কিনি, অর্থাৎ আমি এই মুহূর্তে যে প্রাইসটা ফিক্স করি, আগামী 3 মাস পরে যখন কটনটা আমার গোডাউনে আসে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের জন্য, আমি বেসিক্যালি একজন টেক্সটাইল ম্যানুফ্যাকচারার, আমার গোডাউনে এই তুলা এসে সুতা হইতে 3 মাস সময় লাগে। এই 3 মাসের মধ্যে পৃথিবীর বহু ঘটনা ঘটে এবং আমাকে হেজিং করা ছাড়া এটার কোনো বিকল্প নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের বাংলাদেশ ব্যাংকের ওই একটু আগে একটা কথা এসেছিল যে বাংলায় পড়ে কেমন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া যায়। বাংলাদেশ ব্যাংকের অসংখ্য, আমি কোনো নেগেটিভ মন্তব্য করার জন্য নয়, যে তাদেরকে আমরা সেই সময় হেজিংটাই বুঝাতে পারিনি, যা আজও বাংলাদেশে। ভাইজান আহসান ভাই তো কমোডিটি মার্কেটের এক্সচেঞ্জের কথা বলছেন, ওটা তো আরো দূরের স্বপ্ন, ওটা আপনি বাস্তবায়ন করানো এই 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 ব্যুরোক্রেসির কাছে এ কোনো আলোচনা বিষয় না। আমি একাধিক প্রেজেন্টেশন দিয়েছি বাংলাদেশ ব্যাংকের সামনে যে কতটা জরুরি এবং ভার্নারেবল আমাদের এই কমোডিটি হেজ, মানে এই কটনটা হেজিং করতে অনুমতি দেওয়া। তো ধন্যবাদ হাসান ভাই, আপনি কমোডিটি এক্সচেঞ্জের কথা বলেছেন, কিন্তু কমোডিটি এক্সচেঞ্জ বাংলাদেশে গড়ে ওঠা আরো অনেক দূরের রাস্তা। আপনি যেটা বলেছেন সেটাও সঠিক। আপাতত আমাদের যে প্রধান, আমরা প্রাইভেট সেক্টর সবচেয়ে বড় ক্রাইসিস পড়ি দুটো কমোডিটি নিয়ে, এগ্রিকালচার কমোডিটি দুটো, একটা হচ্ছে সয়াবিন আর একটা হচ্ছে কটন, যে দুটোর 100% আমাদেরকে অলমোস্ট 100%, যদিও দেশে কিছু সয়াবিন এখন হয় আমরা ইম্পোর্ট বেস, কিন্তু আমাদের সমস্ত প্রাইসিংটা হচ্ছে কোনো হেজিং করার কোনো ক্ষমতা নাই। থ্যাংক ইউ ভাই টু অ্যালাউইং মি। ভবিষ্যতে আমরা প্রিসাইজ বিষয় নিয়ে কথা বলবো, আনন্দ পাবো তখন। এই মনোহর ভাই, এই সাইকুল ভাই, আমি 1 মিনিট একটু রেসপন্ড করবো এটা। সাইকুল ভাই আমি একটু 1 মিনিট রেসপন্ড করবো। মনোহর ভাই বলবো, সাইকুল ভাই আসলে এই যে 2007 সালের এই ঘটনাটার সাথে আমি সরাসরি সম্পৃক্ত। আমি বলি একটু, 2007 সালে যখন এই কমোডিটি মার্কেট এটা অ্যালাউ করা হয়, তখন বিআইবিএম এর ডিজি ছিলেন হলো রুহুল আমিন সাহেব। তো উনি তখন আমাকে ডেকে বললেন যে বাংলাদেশে যে কমোডিটি হেজিং এর একটা সার্কুলার তখন বাংলাদেশ ব্যাংক ইস্যু করে, এবং অ্যাট দ্য রিকোয়েস্ট অফ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এবং আমি এটাও জানি যে প্রথম যে কমোডিটি হেজিংটা করেছিল সেটা হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং স্কয়ার টেক্সটাইল, প্রথম যে হেজিংটা করেছিল। এবং ওই সার্কুলারটা ইস্যু করার পরে তখন আমাকে ডেকে দায়িত্বটা দেওয়া হয় যে আপনি কমোডিটি মার্কেটের উপরে এটা, এই প্রোডাক্টটা বাংলাদেশে চলবে কিনা বা হোয়াট ইজ দ্য পটেনশিয়াল। এবং 2007 সালে ওই গভর্নর সাহেব ছিলেন ওই মিটিং এ, বিআইবিএম এ যেটা হয়েছিল। এবং সেখানে যে পেপারটা আমি প্রেজেন্ট করি, সেই পেপারটা আমি আছে চাইলে আপনারা এবার মনোহর ভাইয়ের সাথেও আমি শেয়ার করতে পারি। 2007 সালে তখন আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি ওখানে, যে এই ওটিসি প্রোডাক্টটা একটা সার্টেন লেভেল পর্যন্ত চলবে, কিন্তু এটাকে যদি বাংলাদেশে আপনি সাস্টেইন করাতে চান তাহলে কোনো না কোনো জায়গায় একটা কমোডিটি মার্কেটের জায়গায় কিন্তু আপনাকে আসতে হবে, কারণ ওটা একটা ডেরিভেটিভস, কিন্তু আমাদের কিন্তু বেসিক মার্কেটটাই আসলে নাই। কিন্তু এখন ওই প্রোডাক্টটা কিন্তু অ্যালাউ করেছে, এখন কেস টু কেস পারমিশন গুলো দিচ্ছে না। বাট 2007 এর পরের থেকে কিন্তু মনোহর ভাই অনেকে তো করেছে, এইচএসবিসিও তো করেছে কয়েকটা, আমি জানি এসসিবিও করেছে। কিন্তু একেবারে যদি আমরা যেটা মনে করছি আমাদের দিক থেকেও, যে যদি কম্প্রিহেন্সিভলি আমরা ওই ধরনের একটা ওটিসি প্রোডাক্ট আনতে চাই, যে ওটিসি প্রোডাক্ট কিন্তু পারমিশন দেওয়া হয়েছিল কেস টু কেস, বাট আরো যদি এটাকে সাস্টেইন এবং রিয়েলি ট্রুলি এটাকে ফ্লারিশ করাতে চাই, তাহলে কিন্তু কোনো না কোনো জায়গায় আমরা মনে করছি ওই কমোডিটি মার্কেটের জায়গাটা যেতেই হবে। কারণ আপনার বেসিক মার্কেটের প্রাইসিং এর জায়গাটাই তো আমাদের মানুষের কাছে বোধগম্য না, আমরা জানি না। সুতরাং ওটা যেহেতু ডেরিভেটিভস ওটিসি, সুতরাং কোনো না কোনো জায়গায় হয়তো শুরু করতে পারেন আপনি ওটিসি দিয়ে, কিন্তু আলটিমেটলি কিন্তু মার্কেটে না গেলে ইভেন আপনার ওই ডেরিভেটিভস গুলো লং টার্মে কিন্তু টিকবে না। যদি আমরা আমাদের, জি আমি আবার আপনাকে উত্তর দিতে চাই যে ওই যে কেস টু কেস বেসিস, দ্যাট ওয়াজ মাই অবজেকশন। ওই মিটিং এ আমি রিটেন দিয়েছিলাম যে আমি আজকে এই মুহূর্তে আমাকে প্রাইস দেওয়া হয় 50 মিনিটস, তার অফারটা যারা এক্সপোর্টার টুয়ার্ড, আমি 50 মিনিট কিংবা 1 ঘন্টার মধ্যে প্রাইস কনফার্ম করার পরে আপনার কাছে কেস টু কেস দেবো 7 দিন পরে, ততদিনে প্রাইস আকাশে চলে যাবে কিংবা পাতালে চলে যাবে। ওইটা হয়তো ইমিডিয়েট একটা রিঅ্যাকশনের ব্যাপার আনতে পারতেন, যে মানে ইমিডিয়েটলি রেসপন্ড করা যায়। আপনি ওই রকম সাব কমিটির মিটিং এ আমি এও বলেছিলাম যে আপনাদের আশঙ্কাটা হচ্ছে, ওনারা বলছেন যে মানি লন্ডারিং হবে, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে ব্রোকারি হাউসের সঙ্গে আমরা আইস মার্কেট, এখন তো তখনকার সেই সময় তো ফিজিক্যাল মার্কেট ছিল, এখন তো সমস্তটা ভার্চুয়ালি কনভার্টেড হয়ে গেছে ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক মার্কেটে। তো সেখানে আপনি দেখতে পারেন যে কিভাবে ফ্লাকচুয়েশন হচ্ছে, 3 সেন্ট 4 সেন্ট প্রতি পাউন্ডে অথবা
আদার্স পাউন্ডে মানি হচ্ছে আমাদের, ধরেন আমার মতন একটা ছোট্ট মিল, আমার আমার মাসিক 1,700-800 টন তুলা লাগে। তো 800 টন তুলায় যদি 2 সেন্ট করে আমার প্রাইস ফ্লাকচুয়েশনে ধরা খাই, তাহলে বহু টাকা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমরা আরো আলোচনা করবো জি জি, মোর্শেদ ভাই, আমার মনে হয়, ধৈর্য দিয়ে শোনার জি, জন্য। আর আমি থ্যাংক খুব ইউ। আশা করবো, আমি পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারটা চাইবো আমাদের আহসান ভাইয়ের, যেন আই ক্যান কিপ অবশ্যই। কন্ট্যাক্ট উইথ। শিওর হ্যাঁ, শিওর, sure. ওকে মনোহর ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি জি, জি, থ্যাংক ইউ, জি। থ্যাংক ইউ ভেরি Thank মাচ। জি থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আজকে। আর সবচেয়ে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে, যেটি মনোহর ভাই বলছেন যে এটি অনেক দূরের, আমার মনে হয় না আমরা কোনো জিনিসকে এখন আর দূরে মনে করা দরকার। বাংলাদেশের অর্থনীতি এখন যেই জায়গায় গিয়েছে এটি হয়তো অবশ্যম্ভাবী। ভাই আমরা নেপাল কিছুদিন করে ফেলছে, আমরা কেন দূরে থাকবো? হ্যাঁ, আমাদের কয়েক বছর আগেও কিন্তু আমরা এই বড় বড় মেগা প্রজেক্ট গুলোর কথা চিন্তা করতে পারতাম না। সুতরাং আমরা যেহেতু এখন অনেক বড় অর্থনীতির মধ্যে প্রবেশ করেছি, সুতরাং কোনো কিছুই আমাদের কাছ থেকে বেশি দূরের না। আর আহসান ভাই যেটি বলেছেন সেটি হচ্ছে যে আমরা আসলে শুরু করা দরকার। আমার মনে হয় যে শুরু হয়েছে, আপনারাই শুরু করেছিলেন 2007-এ, মাঝখানে হয়তো একটা পজ গিয়েছে, আবার আমরা আলোচনা করছি। আমার মনে হয় যে এটি চালু আছে, এটি একটা কন্টিনিউয়াম হিসাবে এগিয়ে যাবে এবং আমরা এটি সফলতার মুখ দেখবো। আবারও সুলতান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সেই অভিজ্ঞতায় আজকে কিন্তু শুরু করতে চেয়েছিলাম ওখান থেকেই, যেটির উপরে ভিত্তি করে আমরা আমাদের আলোচনাটাকে এগিয়ে নিয়ে গেলাম। এবং আমি সত্যি আপনার এই অভিজ্ঞতা দিয়ে আমরা সামনে আমাদের কৃষকদেরকে আরো কিভাবে কোলাটেরাল ফ্রি অর্থায়ন করা সম্ভব সেটি সম্পর্কে আমরা আরো আলোচনা শুনবো আপনার কাছ থেকে। আহসান ভাই, সব সময়ের মতো আপনার দিকে আমরা তাকিয়ে আছি। কমোডিটি মার্কেটে বাংলাদেশে চালু হবে, আপনি সেটিকে নেতৃত্ব দেবেন, সেই জায়গা থেকে আমরা তাকিয়ে আছি। মনোহর ভাই আমাদের সাথে যুক্ত ছিলেন, অত্যন্ত ব্যস্ত মানুষ, অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদেরকে যে সময়টি দিলেন, আমরা সত্যি খুব মানে কৃতজ্ঞতা জানাচ্ছি তিনজন আলোচককেই। আলোচনাটি যদিও খুব কৃষকদের জন্য হয়নি, কিন্তু আমরা মনে হয় যে আলটিমেটলি এটির বেনিফিট গুলো আমাদের কৃষকরাই পাওয়ার জন্য এই আলোচনাগুলো। এই পলিসি ডিসকাশন গুলো হলেই হয়তো আমাদের ছোট কৃষকরা, মাঝারি কৃষকরা একসময় বেনিফিটেড হবে। সেই জন্য আমরা আসলে আমাদের এই পিছনের আমাদের যে মূল ব্যাকগ্রাউন্ড জায়গাগুলোতে যে বিষয়গুলো আছে সেগুলোকেও আমরা মাঝে মাঝে আলোচনায় তুলে আনি, এই কারণে যাতে আমাদের মূল ইনফ্রাস্ট্রাকচারটাকে যেন আমরা তৈরি করতে পারি। আবারও সুলতান ভাই, আপনার কি শেষ মুহূর্তে কোনো কথা আছে একেবারেই এক লাইনের মধ্যে? থ্যাংক ইউ ভেরি মাচ মুর্শেদ সাহেব, আহসান হাবিব সাহেব এবং বিজ্ঞ মনোহর সাহেব, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, তো খুদা হাফেজ। না, কিন্তু আপনি আমাদের মধ্যে যোগসূত্র আর কি, আমরা যে আলোচনাগুলো করি সেগুলোকে উপরে নিয়ে যাওয়ার জন্য আপনি ব্রিজিং এর কাজ করবেন আর কি আমাদের মাঝে। সেটা আমাদের আশা, পলিসি লেভেলে সেটাকে মানে আমরা অপ্রাতিষ্ঠানিক পলিসি অ্যাডভোকেসি করছি আর কি আপনার মাধ্যমে। জি, তো আমরা আমার চেয়ে বেশি এফেক্টেড হবে আহসান হাবিব সাহেব যদি বাংলাদেশ ব্যাংকে দিয়ে কিছু করাইতে হয়। উনি হচ্ছে প্রাতিষ্ঠানিক আর আপনি হচ্ছেন অপ্রাতিষ্ঠানিক আর কি অ্যাডভোকেট আমাদের। থ্যাংক ইউ সবাইকে, আবারও ধন্যবাদ। যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। খুদা হাফেজ।